ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ ইন মাই ইউটিউব ক্লাস। সবাইকে আমার ইউটিউবের ক্লাসে স্বাগতম জানাই। আজকে একটি নতুন অ্যান্ড ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসটি হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপরে হবে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের পেটাগজি হবে, ওয়ান শট হবে, অর্থাৎ একটি ক্লাসের মধ্যে সম্পূর্ণ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের যা পেটাগজি এক্সামের মধ্যে আসে তা নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি অনেক মেহনত করে, অনেক কালেকশন করে তারপরে এই ক্লাসটি রেডি করেছি। যেহেতু ল্যাঙ্গুয়েজের তেমন পাওয়া যায় না বেঙ্গলির জন্য, আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে সবাই মার্কস ক্যারিও করতে পারে না, তাই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের পেটাগজি এত ইম্পর্টেন্ট। 15 মার্কস এই ক্লাস থেকে কভার হবে। যারা আপনারা নতুন দেখছেন আপনাদেরকে বলবো আরও অনেকটি ক্লাস হয়েছে, অর্থাৎ ইভিএস কভার করেছি। ইভিএসের দুইটি অ্যানালাইজ হয়েছে, কন্টেন্ট থেকে দুইটি পার্ট 1 পার্ট 2 ক্লাস হয়েছে, তারপর পেটাগজি থেকে একটি হয়েছে ওয়ান শট, তারপরে সিডিপি থেকে অর্থাৎ সম্পূর্ণ সিডিপিকে কভার করা হয়েছে 12টি ক্লাসের মধ্যে। প্রত্যেকটা টপিককে অ্যানালাইজ করে বোঝানো হয়েছে। আপনারা যদি নতুন এসে থাকেন প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, কারণ যখন আপনি সিডিপি বুঝবেন তখন আপনি অন্যান্য সাবজেক্টগুলি ভালো করে বুঝতে পারবেন। প্রত্যেকটি পেটাগজি একটি আরেকটার সাথে সংযুক্ত, অর্থাৎ ইন্টার রিলেটেড বলতে পারেন। সিডিপির ক্লাস হয়ে গিয়েছে, অর্থাৎ সিডিপি হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এই সিডিপি যদি আপনি বুঝে যান তাহলে অন্যান্য পেডাগজি বুঝতে আপনার জন্য আসান হবে। এবং আমি শুধু এক্সপ্লেন করেছি, এত ইউনিক করার চেষ্টা করেছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, গিয়ে দেখতে পারেন। যখনও আপনি আপনার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মাতৃভাষায় সিডিপি বুঝবেন তখন কোনো ডাউট থাকবে না, ক্লিয়ারলি বুঝতে পারবেন। আজকে ক্লাসটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা দেখি কোন পয়েন্ট আজকে আলোচনা করব। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেডাগজি ইন ওয়ান শট হবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের জন্য পেডাগজি আবারও বলে দিই, আপনি যদি ল্যাঙ্গুয়েজের পেডাগজিগুলি ক্লিয়ার করে নেন তাহলে আসামিজ হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, উর্দু হোক, প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের পেডাগজি সেম হয়ে থাকে। এই জন্য একটি ল্যাঙ্গুয়েজের ক্লাস আপনি প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের ক্লাসে আপনাকে হেল্প করবে। তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেডাগজি ইন ওয়ান শট। প্রথমে আমরা জানবো ভাষা কি, ভাষা কাকে বলে, তারপরে জানবো ভাষার প্রকার, ভাষার রূপ হতে পারে, কোন রূপ হতে পারে, কতটি রূপ রয়েছে, তারপরে ভাষা শিখন এবং ভাষা আয়ত্তীকরণ নিয়ে আলোচনা করব। তারপরে আমরা ভাষার বৈশিষ্ট্য দেখব, তারপরে ভাষার দক্ষতা রয়েছে 4টি, এগুলি দেখব। তারপরে আমরা দেখব সাব স্কিলস অফ রাইটিং, লেখার উপদক্ষতা দেখব। তারপরে পড়ার উপদক্ষতা দেখব, অর্থাৎ সাব স্কিলস অফ রিডিং দেখব। তারপরে পড়ার ধরন দেখব, কোন ধরনের পড়া হয়, কোন পড়ার কী স্টাইল রয়েছে, এগুলি জানবো। তারপরে আমরা দেখব শিক্ষণ শৈলী, অর্থাৎ শিক্ষা টিচিংয়ের স্টাইলগুলি আমরা দেখব। অনেকটা রয়েছে, এইগুলির মধ্যে বেশি কনফিউজ ক্রিয়েট হয়, যেমন আরোহী, অবরোহী, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, দ্বিভাষিক পদ্ধতি, শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি, সমগ্র ভাষা পদ্ধতি, পরিস্থিতিমূলক পদ্ধতি এবং সাম ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে এসেছি। এগুলি হচ্ছে কোড মিক্সিং, কোড সুইচিং, টিআরপি, তারপরে এলএসি, বিআইসিএস অ্যান্ড সিএএলপি, এগুলি নিয়ে শেষে আলোচনা করব। তো আজকে ক্লাসটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা দেখব ভাষা কি, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। এক্সামে কীভাবে আসে, এক্সামে ল্যাঙ্গুয়েজ ইজ দিয়ে ডট দিয়ে দেয় এবং তলে 4টি অপশন দিয়ে দেয়। তো আমাদেরকে ভাষা জানতে হবে, তখন এক্সামে অনেকটা প্রিভিয়াসের কোয়েশন পেপারে কোয়েশন এসেছে, তো আমরা এগুলি কভার করতে পারবো এবং যখন এক্সামে ইন ফিউচার আসবে তখন আমরা অ্যাটেম্প করতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে ভাষা। ভাষা কি, ল্যাঙ্গুয়েজ মিন্স ভাষা। ভাষা কি, ভাষা কাকে বলে? ভাষা হচ্ছে যে আমাদের ইনার ফিলিংসগুলি রয়েছে, এই ইনার ফিলিংসগুলি আমরা যখন এক্সপ্রেস করতে যাই তখন যে আমরা সিস্টেমটা ইউজ করি, এই কমিউনিকেশনের একটি সিস্টেম। ভাষা হচ্ছে কমিউনিকেশনের সিস্টেম, যেগুলি আমরা কথার দ্বারা, লেখার দ্বারা প্রকাশ করে থাকি, যেগুলো একটি পার্টিকুলার স্টেটের মধ্যে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, অথবা পার্টিকুলার কান্ট্রি বলতে পারেন, পার্টিকুলার রিজিয়ন বলতে পারেন। ভাষা, বিভিন্ন ভাষা রয়েছে। অর্থাৎ আবারও বলে দিই ভাষা কি, ভাষা হচ্ছে যে কমিউনিকেশন করার যে সিস্টেম, ওই সিস্টেমটাকে বলা হয় ভাষা। এই ভাষাটা পার্টিকুলার একটি কান্ট্রির জন্য হতে পারে, একটি রিলিজিয়নের জন্য হতে পারে, একটি রিলিজিয়াসের মধ্যে হতে পারে, অথবা একটি সোসাইটির মধ্যে হতে পারে। বিভিন্ন ভাষা আমরা দেখে থাকি, যে বাংলা ভাষা রয়েছে, আসামিজ ভাষা রয়েছে, হিন্দি ভাষা রয়েছে, ইংলিশ ভাষা রয়েছে, আর অন্যান্য তামিল, মালায়ালাম, কান্নাড়, অনেকটা গুজরাটি ভাষা রয়েছে, মারাঠি ভাষা রয়েছে। তো বিভিন্ন ভাষা রয়েছে, মোর দেন 6000 ল্যাঙ্গুয়েজেস রয়েছে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে। তো আমরা দেখবো ভাষা আবারও জেনে নেই এক্সামের মধ্যে কীভাবে আসে, এক্সামে আনসারিং কীভাবে করতে হবে, এক্সামে কীভাবে কোন অপশনটি সঠিক হবে। এক্সামের মধ্যে আসে 2টি আনসার হয়ে থাকে, 2টি আনসার বলে দেই। ফার্স্ট অফ অল আপনাকে কীভাবে আসবে, ল্যাঙ্গুয়েজ ইজ, অর্থাৎ ভাষা বলে অপশন দিয়ে দিবে। অপশন হচ্ছে সিস্টেম অফ সিস্টেম, অথবা রুল গভর্ন সিস্টেম, অথবা সিস্টেম অফ সিস্টেম, তাকে বলা হয় ভাষা। ভাষা কি, সিস্টেম অফ সিস্টেম অথবা রুল গভর্ন সিস্টেম, এগুলি এক্সামের মধ্যে এইভাবে আসে। তারপরে আমরা দেখব
ভাষারূপ হচ্ছে তিনটি। নাম্বার 1 হচ্ছে মৌখিক ভাষা, অর্থাৎ আমরা যে কথা মুখ দিয়ে বলে থাকি তা হচ্ছে মৌখিক ভাষা। তারপরে হচ্ছে লিখিত ভাষা, যা আমরা লিখিত আকারে প্রকাশ করি। তারপরে হচ্ছে সাংকেতিক ভাষা, যা আমরা ইশারা দিয়ে কথা বলে থাকি, যা আমরা কোনো একটি সিগন্যাল দিয়ে, আমরা সংকেত দেখিয়ে, সাইন দেখিয়ে আমরা যখন কথা বলি। যে বা যারা কথা বলতে পারে না তাদের সাথে আমরা হাত পা ইউজ করে, অর্থাৎ ফিজিক্যাল বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে ভাষা বলে থাকি তাকে বলা হয় সাংকেতিক ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ। তো আমরা জানবো এই তিনটি রূপ। ফার্স্ট অফ অল জানবো মৌখিক ভাষা কি। মৌখিক ভাষা যখন আমরা কোনো কিছু কমিউনিকেট করতে যাই, আমরা কোনো মানুষের সাথে সংযুক্ত হতে চাই বা মানুষের সাথে আমার ফিলিংসগুলি আমরা এক্সপ্রেস করতে যাই বা ওর ফিলিংসগুলি বুঝতে যাই, তখন আমাদের কমিউনিকেট করতে হয়, আমাদের কি করতে হয়, আমাদের কথা বলতে হয়। তখন আমরা মুখের দ্বারা যে কথা বলে থাকি তা হচ্ছে মৌখিক ভাষা। সেকেন্ড হচ্ছে লিখিত ভাষা। মনে রাখবেন এক্সামের মধ্যে আসে মৌখিক ভাষা থেকে লিখিত ভাষার ভ্যালুটা বেশ। যেমন আমরা কখনো কি করি, আমাদের জায়গা জমিন রয়েছে, যে জায়গা জমিনের কাগজগুলি কখনো এগ্রিমেন্ট করে থাকি, দলিল করে থাকি, তারপরে অনেক কিছু করে থাকি, তার লিখিত ভাষায় করা হয়। অর্থাৎ মৌখিক ভাষা অনেক সময় কি হতে পারে, আমি বলতে পারি বা কেউ বলতে পারে যে আমি এই কথাটি বলিনি, কিন্তু মৌখিক ভাষা থেকে মোর ভ্যালুয়েবল হচ্ছে লিখিত ভাষা। যখন একজন মানুষ আপনাকে লিখিত ভাষা দিয়ে দিবে, সিগনেচার দিয়ে দিবে, তখন এই ভাষাটা মোর ভ্যালুয়েবল হয়ে যাবে এবং লং লাস্টিং করবে। মৌখিক ভাষায় লং লাস্টিং করে না, কিন্তু লিখিত ভাষায় লং লাস্টিং করে এবং মোর ভ্যালুয়েবল ফ্রম অথবা দেন মৌখিক ভাষা বলতে পারেন। তো এগুলি হচ্ছে মৌখিক ভাষা অ্যান্ড লিখিত ভাষা। তারপর হচ্ছে সাংকেতিক ভাষা। সাংকেতিক ভাষা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। মনে রাখবেন ভাষার প্রথম রূপ হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। প্রথমে ভাষা এইভাবে মুখে লেখা হতো না, স্ক্রিপ্ট ছিল না, লিপি ছিল না। প্রথম ভাষাগুলি সাইন থেকে এসেছে, অর্থাৎ আদি মানুষ যারা ছিল তারা ভাষা কীভাবে ইউজ করতো, সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে, অর্থাৎ ইশারা করে, অর্থাৎ সিগনাল দিয়ে, সংকেত দেখিয়ে, ইশারা করে করে, সাইন দেখিয়ে তারা কথা বলতো। এই জন্য বলা হয় ভাষার প্রথম রূপ হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ, অথবা উর্দুর মধ্যে ইশারাতি ল্যাঙ্গুয়েজ বলা হয়। আপনি উর্দু যদি আপনার ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে দেখবেন একদম ল্যাঙ্গুয়েজের যে প্যাটাগরি রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে সেম হবে। উর্দু হোক, আসামিজ হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, বেঙ্গলি হোক। তো ল্যাঙ্গুয়েজের আরও একটি ক্লাস নেব ইংলিশের, যেহেতু ইংলিশের অনেকটা টপিক এগুলো এই ক্লাসের মধ্যে ইনক্লুড করা যায়নি, কেননা অনেকটা ইংলিশের টপিক রয়েছে যেগুলির বেঙ্গলি অনেকটা মিনিং হয় না এবং মিনিংটা অনেক লং হয়ে যায়, অনুবাদিক অর্থাৎ শর্ট মিনিং হয় না। এই জন্য ইংলিশে আরেকটি ক্লাস নেব ওয়ান শট বলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের। আর এগুলি আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর বাংলা ল্যাঙ্গুয়েজের দুইটি ক্লাস দেখে নেন তাহলে ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো ডাউট থাকবে না আশা করি। তো আমরা দেখব, আবারও বলে দেই, ভাষার রূপ হচ্ছে তিনটি: মৌখিক ভাষা, লিখিত ভাষা, সাংকেতিক ভাষা। মৌখিক ভাষা হচ্ছে যেগুলি আমরা কথা বলে, আমরা উচ্চারণ করে, স্বর ইউজ করে যেগুলো ইউজ করি তা হচ্ছে মৌখিক ভাষা। আর লিখিত ভাষা হচ্ছে যা আমরা রিটেন হিসাবে প্রকাশ করি তা হচ্ছে লিখিত ভাষা। আর সাংকেতিক ভাষা যা আমরা সংকেত দিয়ে, ইশারা দিয়ে, সাইন দিয়ে আমরা বুঝিয়ে থাকি তা হচ্ছে সাংকেতিক ভাষা। মৌখিক ভাষা থেকে লিখিত ভাষা মোর ভ্যালুয়েবল এবং ভাষার প্রথম রূপ হচ্ছে সাংকেতিক ভাষা। এগুলি এক্সামের মধ্যে এসেছিল এবং আসার সম্ভাবনা রয়েছে। তারপরে ভাষা শিখন এবং ভাষা আয়ত্তীকরণ। ভাষা শিখন একুইজিশন, আর ভাষার আয়ত্তীকরণ হচ্ছে একুইজিশন, আর শিখন হচ্ছে লার্নিং। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ একুইজিশন, এই দুটির মধ্যে ডিফারেন্স অনেক সময় অনেক এন্ট্রান্স এক্সামের মধ্যে আসে, একাডেমিক এক্সামের মধ্যে আসে, ডিএলএড বিএডের এক্সামের মধ্যে আসে। এগুলি ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে আসে। অ্যান্ড অলসো আপনাকে ইফেক্টই বুঝতে হবে ল্যাঙ্গুয়েজ একুইজিশন কি, ল্যাঙ্গুয়েজ লার্নিং কি, এক্সামের মধ্যে কিভাবে আসে তা আমরা পরে জানবো। প্রথমে বুঝে নেই ল্যাঙ্গুয়েজ একুইজিশন এন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। যখন একটি শিশু জন্মগ্রহণ করে, মনে রাখবেন আমরা দেখেছি যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন ওই সময়কে বলা হয় ইনফ্যান্সি। জন্মের পরের সময় থেকে, জন্ম থেকে 2 বছর অবধি পর্যন্ত আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারের মধ্যে আলোচনা করেছি যে জন্মের পর থেকে 2 বছর বয়স অবধি পর্যন্ত ওই স্টেজকে বলা হয় ইনফ্যান্সি স্টেজ। এবং এই স্টেজের মধ্যে একটি শিশু কী করে, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট গ্রোথ হয় এবং একটি শিশু তার কি করে, তার পরিবেশ থেকে শেখা শুরু করে। এই জন্য বলা হয় একটি শিশুর প্রথম শিক্ষক হচ্ছেন তার মা। তার মার কাছ থেকে শিক্ষা শুরু করে, একটি শিশু শিক্ষা শুরু করে তার মার কাছ থেকে, এবং প্রথম শিক্ষক হচ্ছেন তার মা বাবা। এই জন্য একটি শিশু কি করে, তার ঘরের মধ্যে যে ভাষাটা শুনে শুনে শেখে তা হচ্ছে তার কি বলতে পারেন আপনি ল্যাঙ্গুয়েজ একুইজিশন। এবং ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এক্সামের মধ্যে আসে, কনফিউজ ক্রিয়েট করে। ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, মাদার ল্যাঙ্গুয়েজ, রিজনাল ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে যে ভাষা সে আয়ত্তি করে, অর্থাৎ যে ভাষা সে তার পরিবেশ থেকে শিখে, ঘরের পরিবেশ হোক, নাইবার এরিয়া হোক, এগুলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 অথবা রিজনাল ল্যাঙ্গুয়েজ অথবা মাদার টাং। মাদার টাং, রিজনাল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ 1, নেটিভ ল্যাঙ্গুয়েজ সব হচ্ছে সেম, একই। অর্থাৎ
যে ল্যাঙ্গুয়েজটি একটি শিশু শুনে শুনে শিখে এবং ইউজ করে করে শিখে, ইমিটেট করে করে শিখে, নকল করে শিখে, তার মা বাবার কাছ থেকে শিখে, তার সিবলিংসের কাছ থেকে শিখে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে শিখে, সেই ল্যাঙ্গুয়েজটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ একুইজিশন। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ একুইজিশন করার ক্ষেত্রে কোনো ইনস্টিটিউশনের প্রয়োজন হয় না, টিচারের প্রয়োজন হয় না, কোনো স্কুলে যেতে হয় না, বুকের প্রয়োজন হয় না, গ্রামারের প্রয়োজন হয় না। এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ একুইজিশন। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে কি, যখন একটি শিশু স্কুলে গিয়ে, বিদ্যালয়ে গিয়ে স্কুলের দ্বারা, শিক্ষকের দ্বারা যখন সে একটি ল্যাঙ্গুয়েজকে কী করে শিখে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের সিস্টেমেটিক ওয়েতে শিখে, একটি পন্থায়, সঠিক পন্থায় শিখে। যেমন এক্সামের মধ্যে আসে যে ফিজিক্যাল সিকোয়েন্স অফ ল্যাঙ্গুয়েজ। ফিজিক্যাল সিকোয়েন্স অফ ল্যাঙ্গুয়েজ কী হতে পারে, অথবা সাইকোলজিক্যাল, নট ফিজিক্যাল, সাইকোলজিক্যাল সিকোয়েন্স অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের সাইকোলজিক্যাল সিকোয়েন্স কী হতে পারে, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এগুলি হচ্ছে সাইকোলজিক্যাল সিকোয়েন্স অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের সিকোয়েন্স হচ্ছে ফার্স্ট অফ অল কী করতে হবে, লিসেনিং করতে হবে, তারপরে কি স্পিকিং করতে হবে, তারপরে রিডিং করতে হবে, তারপরে রাইটিং করতে হবে। কিন্তু আমরা কি করি, যখন একটি নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে যাই তখন আমরা একদম উল্টো করে নেই। অর্থাৎ ফার্স্ট অফ অল আমরা লিখতে শুরু করি, গ্রামার শিখতে শুরু করি, এই জন্য একটি ল্যাঙ্গুয়েজ প্রপারলি শিখতে পারি না। আফটার সিটের ক্লাসের পরে ইংলিশের ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব, এগুলি আলাদা ক্লাস করব, এগুলি আলাদা কথা। তো আমরা আবারও জানি ল্যাঙ্গুয়েজ একুইজিশন হচ্ছে একটি শিশু যে ল্যাঙ্গুয়েজটি শুনে শুনে শিখে, উইদাউট গ্রামারে শিখে, মা বাবার কাছ থেকে শিখে, পরিবেশ থেকে শিখে, কোনো বুকের প্রয়োজন হয় না, ইনস্টিটিউশনের প্রয়োজন হয় না, টিচারের প্রয়োজন হতে হয় না। এই ধরনের এই সিস্টেমে যে ল্যাঙ্গুয়েজ শেখা হয় তাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ, এই শেখাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ইকুইজিশন। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অর্জন বলা হয়, ল্যাঙ্গুয়েজ আয়ত্তীকরণ বলা হয়। ভাষা শেখা এবং আয়ত্তীকরণ বলা হয়। এবং ভাষা শেখা হচ্ছে বা অর্জন করা হয়, ভাষা শেখা হচ্ছে, লার্নিং করা হচ্ছে একটি শিশু যখন স্কুলে গিয়ে, বিদ্যালয়ে গিয়ে টিচারের দ্বারা সিস্টেমেটিক ওয়েতে গ্রামার পড়ে, বুক থেকে যখন একটি ল্যাঙ্গুয়েজ শিখে, তখন তাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো আশা করি ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ একুইজিশনের মধ্যে কোনো ডাউট থাকবে না। এখন দেখব যে ল্যাঙ্গুয়েজ একুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং থেকে এক্সামে কীভাবে কোয়েশন আসতে পারে। এক্সামে কীভাবে কোয়েশন আসে, এক্সামের মধ্যে আসবে যে একটি শিশু কী করে, তার ঘরের মধ্যে তার মা বাবার কাছ থেকে কথাটি শিখলো, বা তার মা বাবার সাথে কথা বলে বলে সে একটি ল্যাঙ্গুয়েজ শিখেছে, অথবা তার মা বাবা ইংল্যান্ডে বসবাস করেন, ইংলিশ কথা বলেন। এখন একটি শিশু তার মা বাবার কাছ থেকে ইংলিশ শিখে নিল। এখন তার লার্নিং হয়েছে নাকি ইকুইজিশন হয়েছে, অর্থাৎ আয়ত্তীকরণ হয়েছে না অর্জন শেখা হয়েছে। অর্থাৎ তা হবে আয়ত্তীকরণ, বাংলায় গ্রামারে আসলে আয়ত্তীকরণ হবে, ইংলিশে আসলে ইকুইজিশন হবে, এগুলি মনে রাখবেন। তারপরে সেম যদি বলা হয় একটি শিশু বিদ্যালয়ে গিয়ে টিচারের দ্বারা যে ল্যাঙ্গুয়েজটি শিখলো তা আয়ত্তীকরণ হবে না লার্নিং হবে, তা হবে ল্যাঙ্গুয়েজ লার্নিং। এইভাবে ল্যাঙ্গুয়েজ আয়ত্তীকরণ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং থেকে, ল্যাঙ্গুয়েজ একুইজিশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং থেকে এক্সামের মধ্যে কোয়েশন আসে। আশা করি এই ল্যাঙ্গুয়েজ লার্নিং আর একুইজিশনের মধ্যে কোনো ডাউট থাকবে না। তারপরে আমরা দেখবো ভাষার বৈশিষ্ট্য, ভাষার ক্যারেক্টার, অর্থাৎ একটি ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্স কী হতে পারে, বৈশিষ্ট্য কী হতে পারে, তা আমরা আলোচনা করি। ফার্স্ট অফ অল হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমপ্লেক্স। ল্যাঙ্গুয়েজ সহজ না, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমপ্লেক্স। ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমপ্লেক্স, অর্থাৎ কঠিন। একটি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কঠিন। 2 নম্বর আপনি বলতে পারেন ল্যাঙ্গুয়েজ ইজ ডাইনামিক। ল্যাঙ্গুয়েজ হচ্ছে চেঞ্জেবল, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে থাকে। আপনারা দেখতে পাবেন যে প্রতিটা বছর অক্সফোর্ড ডিকশনারি রয়েছে, যা সবথেকে ভালো ডিকশনারি বলা হয় ল্যাঙ্গুয়েজের। এই অক্সফোর্ড ডিকশনারির মধ্যে অনেকটা ওয়ার্ডস কী করা হয়, ইনক্লুড করা হয়। এবং ফার্স্টে যারা ইংলিশ বলতো বা ইংলিশ প্রথমে যে ইংলিশ ছিল, এখনকার ইংলিশে অনেকটা ডিফারেন্স হয়ে গিয়েছে, অনেকটা ওয়ার্ডস ইনক্লুড হয়েছে। প্রতিটা বছর এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ওয়ার্ডস ইনক্লুড হতে থাকে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সবসময় বর্ধিত হতে থাকে এবং ল্যাঙ্গুয়েজ চেঞ্জেবল, ডাইনামিক হয়ে থাকে। তারপরে আপনি বলতে পারেন অনেকটা ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলি বিলুপ্তি হয়ে যায়। অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে যদি মানুষে ইউজ করা বা বাদ দিয়ে দেয়, আজকে সংস্কৃত অনেকটা ফেমাস ল্যাঙ্গুয়েজ ছিল, একটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আজকে সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা অনেক জায়গায় দেখা যায় না, অনেক মানুষ বুঝতে পারে না, জানে না। ফার্সি ল্যাঙ্গুয়েজ অনেক ভালো একটি ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু পূর্বের সময়ে মাদ্রাসার মধ্যে ফার্সি ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়ানো হতো, কিন্তু এখন হয় না। অর্থাৎ ধীরে ধীরে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডায়নামিক হতে পারে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে পারে, বিলুপ্তি হতে পারে, ল্যাঙ্গুয়েজ ইনক্রিজ হতে পারে, ওয়ার্ড ইনক্লুড করা যেতে পারে। অর্থাৎ এগুলি হচ্ছে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। আরও বলতে পারেন আপনি মিনস অফ কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজের দ্বারা আমরা কমিউনিকেট করি, আমরা আলাপ আলোচনা করি, আমরা মানুষের সাথে আমাদের ফিলিংস এক্সপ্রেস করি। অথবা আপনি বলতে পারেন ল্যাঙ্গুয়েজ মিনস অফ ফিলিং এক্সপ্রেস করার একটি পন্থা বলতে পারেন। অথবা ইনস্ট্রাকশন বলতে পারেন, কোনো মানুষকে আমরা অর্ডার দিয়ে থাকি, আদেশ দিয়ে থাকি, উপদেশ দিয়ে থাকি, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। আপনি বৈশিষ্ট্য থেকে এক্সামে আসে না কখনো, এক্সামে এইভাবে আসতে পারে
যে মিনস অফ কমিউনিকেশন এগুলি কি, এগুলি হচ্ছে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে আমরা আরও একটি কথা জেনে নিই, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যেহেতু চলে আসলো, এক্সামের মধ্যে আসে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কি। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হতে হলে কয়েকটি বৈশিষ্ট্য হতে হয়। যেমন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটি হবে পুরানা যে কাব্যগ্রন্থ রয়েছে, মহাভারত, রামায়ণ, এই কাব্যগ্রন্থের মধ্যে এই ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ থাকবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কি হবে, এই 15 বা 2000 ইয়ার্স পূর্বের ল্যাঙ্গুয়েজ হতে হবে। তার হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটি কোনো ল্যাঙ্গুয়েজ থেকে দাঁড় করবে না, ওয়ার্ড দাঁড় করে নিয়ে আসবে না, অর্থাৎ তার নিজস্ব একটি লিপি থাকবে, তখন তাকে বলা হয় কি বলা হয়, তাকে বলা হয় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। কখন এক্সামের মধ্যে আসে হিন্দি হচ্ছে দেবনাগরী লিপি, তারপরে ইংলিশ হচ্ছে রোমান লিপি, এইভাবে উর্দু হচ্ছে পারস্য লিপি নাকি বলে গিয়েছি, তো ওইগুলি হচ্ছে লিপি। হিন্দি হচ্ছে দেবনাগরী, আর ইংলিশ হচ্ছে রোমান লিপির থেকে এসেছে। লিপি মিনস স্ক্রিপ্ট, তো এগুলি আপনারা মনে রাখবেন। তারপর হচ্ছে ভাষার দক্ষতাগুলো নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে শ্রবণ, কথন, পঠন, লিখন, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এগুলিকে বলা হয় যে সাইকোলজিক্যাল সিকোয়েন্স অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। একটি ল্যাঙ্গুয়েজ শিখতে হলে সাইকোলজিক্যাল সিকোয়েন্স হচ্ছে এগুলি। ফার্স্ট অফ অল হচ্ছে লিসেনিং, তারপর হচ্ছে স্পিকিং, তারপর হচ্ছে রিডিং, তারপর হচ্ছে রাইটিং। অর্থাৎ শ্রবণ মিন্স শোনা, তারপর হচ্ছে কথন বলা, তারপর হচ্ছে পঠন পড়া, তারপরে হচ্ছে লিখন অর্থাৎ লেখা। এগুলি হচ্ছে সাইকোলজিক্যাল সিকোয়েন্স অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো আমরা দেখব ফার্স্ট অফ অল কি এর মধ্যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি আছে। প্রাইমারি ল্যাঙ্গুয়েজ লার্নিং, সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ লার্নিং। প্রাইমারি হচ্ছে লিসেনিং, স্পিকিং, প্রথম দুইটাকে প্রাইমারি বলা হয়, সেকেন্ড দুইটাকে রিডিং অ্যান্ড রাইটিংকে বলা হয় সেকেন্ডারি। তো তারপর আরও দুইটি প্রশ্ন এই জায়গা থেকে আসতে পারে, আরও কীভাবে আসতে পারে, যে প্রোডাক্টিভ অথবা অ্যাক্টিভ স্কিলস অ্যান্ড প্যাসিভ বলা যেতে পারে, অথবা কখনো বলতে পারে রিসিপটিভ স্কিল। কি কোনগুলি হচ্ছে প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ স্কিলস? কি অ্যাক্টিভ স্কিলস হচ্ছে যে স্কিলসের মধ্যে একজন মানুষ বা একটি শিশু যখন ল্যাঙ্গুয়েজ শিখতে যাবে, সে নিজে অ্যাক্টিভলি এঙ্গেজ থাকবে, তা ওই কাজকে, ওই শিখনকে বলা হয় অ্যাক্টিভ স্কিলস। যেমন আপনি বলতে পারেন 4টি স্কিলস রয়েছে, লিসেনিং স্কিলস রয়েছে, শ্রবণ স্কিলস রয়েছে, কথন স্কিল রয়েছে, অর্থাৎ শ্রবণ দক্ষতা রয়েছে, কথন দক্ষতা রয়েছে, পঠন দক্ষতা রয়েছে, লিখন দক্ষতা রয়েছে। অর্থাৎ শ্রবণ হচ্ছে শোনা, তা হচ্ছে আমরা কি করি, আহরণ করি, শুনে থাকি, অন্যের কাছ থেকে শুনি, অন্য বলছে তা হচ্ছে অ্যাক্টিভ। আমার জন্য শুনছি অর্থাৎ তা হচ্ছে প্যাসিভ, তা অ্যাক্টিভ হবে না। অর্থাৎ তা হবে কি, আপনি লিখেছি সুগ্রাহী দক্ষতা, সুগ্রহণ করা, মানে রিসিপটিভ স্কিল। রিসিপটিভ মিনস কি, আমরা গ্রহণ করে থাকি, গ্রহণ কি করি, আমরা পড়া এবং শোনা, এই দুটি হচ্ছে সুগ্রাহী দক্ষতা। পড়াশোনা, যখন আমরা পড়ি কি করি, আমরা যখন পড়ি তখন আমরা কি করি, আমরা অন্যের লেখা পড়ি, অন্য একটি স্ক্রিপ্ট লিখেছে, প্যারাগ্রাফ লিখেছে, চ্যাপ্টার লিখেছে, এই চ্যাপ্টার লিখে আমরা বুঝি, অর্থাৎ অলরেডি লেখা হয়ে গিয়েছে, অর্থাৎ তা বলা হয় সুগ্রাহী স্কিল। ইংলিশে যদি বলা হয় তা হবে প্যাসিভ স্কিল হতে পারে, রিসিপটিভ স্কিল হতে পারে। আর যখন আমরা কথা বলতে যাই, নিজে থেকে বলি, অর্থাৎ নিজে থেকে উৎপাদন করি, প্রডিউস করি, তো এগুলি হচ্ছে প্রোডাক্টিভ স্কিল বলা যেতে পারে, অ্যাক্টিভ স্কিল বলা যেতে পারে। যেমন আমরা কি করি, আমরা যখন লেখা হচ্ছে আমরা নিজে থেকে, মাইন্ড থেকে লিখি, আমরা একটি আনসারিং, কেউ মেমোরাইজ করে লিখতে পারে, কেউ বুঝে লিখতে পারে, কেউ নিজে থেকে করে লিখতে পারে, অর্থাৎ টোটালি নিজে থেকে লেখা হচ্ছে। অর্থাৎ লেখা এবং বলাকে বলা হয় প্রোডাক্টিভ স্কিল বলা হয়। আমি লিখেছি এই জায়গায় দেখবেন, উৎপাদনশীল দক্ষতা। আর শোনা এবং পড়াকে বলা হয় গ্রহণশীল দক্ষতা বা সুগ্রাহী দক্ষতা। এগুলি মনে রাখবেন, এক্সামের মধ্যে আসে। সুগ্রাহী দক্ষতা এবং উৎপাদনশীল দক্ষতা কি, এগুলি এক্সামের মধ্যে আসে, আপনাকে কনফিউজ ক্রিয়েট করবে, আপনাকে আলাদা আলাদা করে দিয়ে কনফিউজ ক্রিয়েট করা যেতে পারে। তারপরে আমরা দেখব লেখার উপদক্ষতা, অর্থাৎ রাইটিংয়ের সাব স্কিলস কী কী রয়েছে তা আমরা দেখবো। রাইটিংয়ের অনেকটা সাব স্কিলস রয়েছে, তার মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট তার মধ্যে এগুলি নিয়ে আসলাম। নাম্বার 1 হচ্ছে প্রতিলিপি করা। প্রতিলিপি হচ্ছে কি বলতে পারেন আপনি, ট্রান্সক্রাইবিং বলা যেতে পারে, অথবা স্ক্রিবলিং বলা যেতে পারে। স্ক্রিবলিং, ট্রান্সক্রাইবিং এগুলি হচ্ছে রাইটিংয়ের সাব স্কিল। স্ক্রিবলিং কি, প্রতিলিপি করা কি, প্রতিলিপি হচ্ছে আর্লি লিটারেচারের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ একটি শিশু যখন লেখা শিখতে যায় তখন সে কী করে, সে খাতার মধ্যে আঁকিবুকি আঁকে, তা হচ্ছে আর্লি লিটারেচারের সাথে সম্পর্কযুক্ত। এক্সামের মধ্যে আসে যে স্ক্রিবলিং কি, স্ক্রিবলিং হচ্ছে আর্লি লিটারেচারের সাথে সম্পর্কযুক্ত, অথবা শিশু লিটারেচারের সাথে, চাইল্ড লিটারেচারের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ স্ক্রিবলিং অ্যান্ড বলতে পারেন আপনি
এখানে ট্রান্সক্রাইবিং হচ্ছে লিপি প্রতিলিপি করা, অর্থাৎ কোনো কিছু দেখে লেখা। অর্থাৎ একটি শিশু কী করে যখন সে লেখা শিখতে যায়, একজন মানুষ যে কোনো কেউ শিখতে যায়, যে কোনো একটি নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে যায়, তখন সে কী করে যখন লিখতে যায় তখন সে অনেকটা মিস্টেক করে, আঁকিবুকি করে, উল্টা সিধা করে লেখে। এগুলি হচ্ছে স্ক্রিপ্টিং বলতে পারেন, স্ক্রিবলিং বলতে পারেন, বা ট্রান্সক্রাইবিং বলতে পারেন। এগুলি হচ্ছে লেখার ফার্স্ট দক্ষতা। সেকেন্ড হচ্ছে ভাষান্তর করা। ভাষান্তরকে বলা হয় ইনফারিং করা। ভাষান্তর করা অর্থাৎ আপনি বলতে পারেন কোনো একটি ভাষাকে, কোনো একটি মনে করলেন একটি প্যারাগ্রাফ আপনি পড়লেন, পড়ার পর প্যারাগ্রাফটি বুঝে যখন নিজের ভাষায় লিখবেন, নিজে বুঝে লিখবেন, তখন তাকে বলা হয় ভাষান্তর করা। অর্থাৎ ভাষার বলতে পারেন রাইটিংয়ের একটি সাব স্কিলস বা উপদক্ষতা। তারপর হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন আমরা সবাই জানি। বিরাম চিহ্ন কি? বিরাম চিহ্ন হচ্ছে যে আমরা একটি যখন লিখতে যাব তখন পাঞ্চুয়েশন ইংলিশে বলে থাকে। তো পাঞ্চুয়েশন কি? আমরা কোন জায়গার মধ্যে কমা ইউজ করব, কোন জায়গার মধ্যে ফুল স্টপ ইউজ করব, কোন জায়গার মধ্যে কোয়েশন ইউজ করব, কোন জায়গার মধ্যে এক্সক্লেমেশন মার্কস ইউজ করব, কোন জায়গার মধ্যে হাইফেন ইউজ করব, কলন ইউজ করব, সেমিকলন ইউজ করব, কলন ড্যাশ ইউজ করব। এগুলি হচ্ছে পাঞ্চুয়েশন। অর্থাৎ উইদাউট পাঞ্চুয়েশন এভরি ইংলিশ সেন্টেন্স উইল বি রং অর আর রং হতে পারে, ভুল হবে। অর্থাৎ পাঞ্চুয়েশন ছাড়া লেখা শুদ্ধ হবে না। অর্থাৎ পাঞ্চুয়েশনের দ্বারা প্রপার মিনিং ক্রিয়েট হয়ে থাকে। পাঞ্চুয়েশন ছাড়া সেন্টেন্স রং হবে। অর্থাৎ আপনি যখনই লিখতে যাবেন আপনাকে পাঞ্চুয়েশন ইউজ করতে হবে। অর্থাৎ পাঞ্চুয়েশন বাংলাতে বলা হয় কি? বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বলা হয়। এই বিরাম চিহ্ন হচ্ছে লেখার একটি সাব স্কিলস। লেখার তিনটি সাব স্কিলস হয়েছে প্রতিলিপি করা, ভাষান্তর করা, বিরাম চিহ্ন। এই তিনটি হচ্ছে লেখার সাব স্কিল। এক্সামের মধ্যে আসে যে একজন শিক্ষক যদি চান একটি শিশুর লেখাকে উন্নত করতে, তখন তিনি কি করবেন? তখন শিশুকে ফ্রি রাইটিং করতে দেবেন। অর্থাৎ ব্রেন স্টর্মিং করে, সে যেন নিজে থেকে ক্রিয়েটিভ রাইটিং করে, সে নিজে থেকে লেখে। যখন অবাধ রাইটিং করতে দেবেন তখন তার লেখার স্পিড আসবে এবং লেখা সুন্দর হবে। তারপর এক্সামের মধ্যে আসে যে একজন শিক্ষক যদি চান একটি শিশুর ভ্রম শূন্যতা দূর হবে, অর্থাৎ অ্যাকুরেসি চলে আসবে তার রাইটিংয়ের মধ্যে, অর্থাৎ তার মিস্টেকস কম হবে বানানের মধ্যে, তখন তিনি কি করবেন? ডিকটেশন করাতে পারেন। অর্থাৎ শ্রুতি লেখনের দ্বারা বানানের যে ভুল রয়েছে তা সংশোধন করা যেতে পারে। অর্থাৎ ভোকাবুলারি ইনক্রিজ হয়, শব্দভাণ্ডার ইনক্রিজ হয় এবং তার লেখার মধ্যে যে ভুল রয়েছে, ভ্রম শূন্যতা রয়েছে তা দূর হয় ডিকটেশনের দ্বারা, অর্থাৎ শ্রুতি লেখনের দ্বারা। এগুলি এক্সামের মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন পেপারে এসেছে, মনে আসলো তাই বলে দিলাম আপনাদেরকে। তারপর হচ্ছে পড়ার উপদক্ষতা। পড়ার উপদক্ষতা কি? মানে রিডিং সাব স্কিলস অফ রিডিংয়ের সাব স্কিল উপদক্ষতা কি তা আমরা দেখব। 4-5টি নিয়ে এসেছি। নাম্বার 1 হচ্ছে পূর্বানুমান করা। পূর্বানুমান করা আমরা সবাই জানি। পূর্বানুমান করা হচ্ছে প্রেডিকশন। কোনো একটি যখন আমরা পড়তে যাব তখন কি করা? প্রেডিকশন করা। প্রেডিক্ট করা কীভাবে প্রেডিকশন করা? যখন আপনি পড়বেন যে এই পরের ওয়ার্ডটি কী হবে, অথবা কখনো কি করা হয় আমরা সামারি দেখে পার্টের প্রেডিকশন করে থাকি যে এই পার্টের মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, অথবা পার্টের হেডলাইন দেখে আমরা বলতে পারি এই পার্টের মধ্যে এই কথাগুলি নিয়ে বলা হয়েছে। অর্থাৎ তা পড়ার সাব স্কিলস হচ্ছে নাম্বার 1 পূর্বানুমান করা। নাম্বার 2 হচ্ছে অনুমান করা। নাম্বার 2তে দেই নেই, অনুমানের সাথে দিয়ে দিয়েছি। অর্থাৎ অনুমান মিনস হচ্ছে এজামশন না, এজামশন মিনস অনুমান করা, ইংলিশ একটি শব্দ, কিন্তু এই অনুমান করার ইংলিশ হচ্ছে ইনফারিং। অর্থাৎ আপনাকে যখন একটি চ্যাপ্টার বোঝানোর পর যখন বলা হবে যে আপনি এই চ্যাপ্টারের সামারাইজ করার জন্য অথবা এই চ্যাপ্টারকে বুঝিয়ে বলার জন্য নিজের ভাষায়, যখন আপনি কি করবেন? যখন একটি চ্যাপ্টার পড়ে বুঝে সামারাইজ করতে যাবেন তখন তাকে বলা হয় ইনফারিং, অর্থাৎ অনুমান করা। তাও আরও বলতে পারেন অনুমান করা কি? যখন আপনি এক্সামের মধ্যে আসে যে একটি শিশুর পড়ার দক্ষতাকে ইনক্রিজ কীভাবে করা যেতে পারে, অর্থাৎ তার ভোকাবুলারির মধ্যে যদি উইক হয়, ভোকাবুলারি মিনিং জানে না। মনে করেন একটি শিশু এক্সামের মধ্যে এইভাবে এসেছে প্রিভিয়াস ইয়ারে যে একটি শিশু পড়তে গিয়ে একটি নতুন শব্দ পেয়ে গেল। এখন তাকে কিভাবে এই নতুন শব্দ কি পড়তে বলবেন বা মিনিং গ্যাস করতে বলবেন। তো আনসার হচ্ছে যে শিশুকে তার পূর্বের সেন্টেন্স পরের সেন্টেন্স অথবা পূর্বের ওয়ার্ড পরের ওয়ার্ডের সাথে সংযুক্ত করে এই শব্দটির মিনিংকে অনুমান করে সে শিখবে, তখন সে ভালো করে শিখতে পারবে। অর্থাৎ অনুমান করা হচ্ছে এই শব্দটির কি অর্থ হতে পারে, পূর্বের শব্দ এবং পরের শব্দ দেখে তা অনুমান করে শেখা, তা হচ্ছে অনুমান করা বা প্রেডিকশন করা। তারপর হচ্ছে সংশ্লেষণ, সিনথেসাইজিং বলতে পারেন। সংশ্লেষণ কি? সংশ্লেষণ হচ্ছে যুক্ত করে, অর্থাৎ অনেকটা বস্তুকে একসাথে বুঝে সামারির দ্বারা যে আমরা বলে থাকি তা হচ্ছে সিনথেসাইজিং। তারপর হচ্ছে
খুঁটিয়ে দেখা ইংলিশে বলে থাকে স্ক্যানিং, ইংলিশের চ্যাপ্টারে আমরা ভালো করে আলোচনা করব। খুঁটিয়ে দেখা কি, যখন কোনো একটি প্যারাগ্রাফ, কোনো একটি চ্যাপ্টার, কোনো একটি বিষয়বস্তু আপনি পড়তে যাবেন এবং বিশেষ স্পেসিফিক বস্তু জানার জন্য, ডিটেলস বস্তু জানার জন্য আপনি যখন স্ক্যান করে পড়বেন, একদম মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি পড়বেন, তখন তাকে বলা হয় খুঁটিয়ে পড়া। তারপর হচ্ছে সংযোগ করা কি, কানেক্ট করা, অর্থাৎ যখন আপনি পড়বেন তখন একটি সেন্টেন্স কোথায় গিয়ে থামবেন, তারপরে এই সেন্টেন্সের সাথে কি কানেক্ট হতে পারে, পরের কি অর্থ রয়েছে তা কানেক্ট করে পড়া। অর্থাৎ ওই একটি প্যারাগ্রাফ আমরা কি করি, একটি প্যারাগ্রাফ পড়ে তারপরে প্যারাগ্রাফের মিনিং বলে থাকি, অর্থাৎ সম্পূর্ণ সেন্টেন্স না পড়ে একটি সেন্টেন্সের ফুল মিনিং আসতে পারে না, অর্থাৎ কানেক্ট করে পড়তে হবে। তারপর হচ্ছে স্বর পড়া হচ্ছে আমরা যখন কোনো একটি পড়া জাস্ট উপর পড়ি, যে জাস্ট পড়া থেকে যাতে আমরা একটি সামারি পেয়ে যাই, এই সামারি পাওয়ার জন্য যে উপর আমরা যা পড়ে থাকি তাকে বলা হয় স্বর পড়া, মনে রাখবেন। তারপরে পড়ার ধরন রয়েছে, এগুলি হচ্ছে পড়ার উপদক্ষতা অর্থাৎ সাব স্কিলস অফ রিডিং। এখন আমরা দেখব পড়ার ধরন অর্থাৎ পড়ার স্টাইল কী কী রয়েছে। অনেকটা পড়ার স্টাইল রয়েছে, এগুলি এক্সামের মধ্যে আসে এবং বাংলা যেহেতু চলে আসে তাই বুঝতে অসুবিধা হয়, অনেক সময় অসুবিধা হয়, তাই আমি নিয়ে আসলাম। ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ এই ক্লাসের পর থেকে আপনার বাংলার পেডাগজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজের পেডাগজির মধ্যে ডাউট থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে যদি ভালো করে বোঝার চেষ্টা করেন এবং বুঝেন। পড়ার ধরন বা পড়ার স্টাইল কী কী রয়েছে। নাম্বার 1 হচ্ছে জুড়ে পাঠ অর্থাৎ জুড়ে পড়া, রিডিং এ লাউড বলা হয় অথবা লাউড রিডিং বলা হয়। আমরা সবাই জানি যখন একটি শিশুকাল থেকে পড়া শুরু করে তখন তাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, তাকে সে যেন লাউডলি পড়ে, অর্থাৎ লাউডলি পড়লে ফায়দা কী হয় তা আমরা দেখব। তারপর হচ্ছে নীরব পাঠ হচ্ছে সাইলেন্ট রিডিং, মনে মনে পড়া। তো লাউড রিডিং আর রিডিং এ লাউড অ্যান্ড সাইলেন্ট রিডিং নিয়ে আমরা প্রথমে বুঝে নেই। লাউড রিডিং হচ্ছে আমরা সবাই জানি জুড়ে পড়া, আওয়াজ দিয়ে পড়া, তা হচ্ছে লাউড রিডিং। আর সাইলেন্ট পার্ট হচ্ছে নীরব পড়া, নিজে মনে মনে বসে পড়া। অর্থাৎ যে শিশুকালে লাউড রিডিং করা হয় এবং বড় হওয়ার পর কি করা হয়, সাইলেন্ট রিডিং করা হয়। এখন জানলাম, তারপরে জানলাম লাউড রিডিংয়ের বেনিফিট কি অ্যান্ড সাইলেন্ট রিডিংয়ের বেনিফিট কি। লাউড রিডিং থেকে কি হয়, লাউড রিডিং থেকে যখন শিশুরা কি করে মেমোরাইজ করে, প্রথম দেখবেন শিশুরা বুঝে না, অর্থাৎ তেমন তাদের মাইন্ড গ্রো আপ হয় না, অর্থাৎ তারা কি মুখস্থ করে, অর্থাৎ লাউড রিডিংয়ের দ্বারা মুখস্থ বিদ্যা ভালো হয়। লাউড রিডিংয়ের দ্বারা আর কি ফায়দা হতে পারে, লাউড রিডিংয়ের দ্বারা তার স্পেলিংগুলি ঠিক হয়ে থাকে। আমি ছোটোবেলা যখন পড়াশোনা করতাম আমার বাবা বলতেন লাউডলি পড়ার জন্য, তখন আমি অন্য রুমে পড়াশোনা করতাম, অন্য রুম থেকে শুনেও আমাকে কারেক্ট করে দিতেন যে এই বানানটি এইভাবে হবে না, এই বানানটি উচ্চারণ এইভাবে হবে। তা লাউড রিডিংয়ের দ্বারা আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফের সাথে সংযুক্ত করে দেখি, আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে যখন সংযুক্ত করবেন তখন দেখবেন সত্যি লাউড রিডিংয়ের দ্বারা মানুষের কী ফায়দা হয়। নাম্বার 1 হচ্ছে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে লাউড রিডিংয়ের দ্বারা প্রনাউন্সিয়েশন ঠিক হয়, অর্থাৎ উচ্চারণ ঠিক হয়। তারপরে লাউড রিডিংয়ের দ্বারা আপনি বলতে পারেন একটি বাচ্চার পড়ার গতি দ্রুত হয়, ফ্লুয়েন্সি আসে। একটি লাউড রিডিংয়ের দ্বারা একটি বাচ্চা দ্রুত গতিতে পড়া শেখে। এবং কি করা যায় যে লাউড রিডিংয়ের দ্বারা একটি শিশুর কনফিডেন্স লেভেল দ্রুত হয়, অর্থাৎ তার যে পড়ার যে ক্ষমতা রয়েছে তা বৃদ্ধি হয়। লাউড রিডিংয়ের তা বেনিফিটস। এন্ড আমরা দেখবো সাইলেন্ট রিডিংয়ের বেনিফিট কি। সাইলেন্ট রিডিং হচ্ছে আপনি বিলের মধ্যে বসে পড়তে পারবেন, লাউড রিডিং সহ্যভাবে করতে পারবেন না। আপনি যদি লাইব্রেরি থেকে পড়াশোনা করেন, যখন আপনি বড় হয়ে যাবেন, একটি শিশু যখন বড় হয়ে যায় তখন ইউনিভার্সিটি চলে যায়। ইউনিভার্সিটি যাওয়ার পরে যেমন আমাদের এশিয়ার মধ্যে বড় ইউনিভার্সিটিতে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি রয়েছে, আবুল কালাম আজাদ লাইব্রেরি। এই আজাদ লাইব্রেরিতে গিয়ে আপনি যখন পড়াশোনা করবেন তখন লাউড রিডিং করতে পারবেন না, কারণ আপনার যখন লাউড রিডিং করবেন অন্য স্টুডেন্টে বোর ফিল করবে, তার ডিস্টারবেন্স হবে। আপনি যখন বড় হয়ে যাবেন, রুমে চলে যাবেন, তখন আপনি রুমে গিয়ে লাউড রিডিং করতে পারবেন না, আপনার ক্লাসমেট বোর ফিল করবে, তখন আপনাকে সাইলেন্ট রিডিং করতে হবে, অর্থাৎ নীরব পাঠ করতে হবে। নীরব পাঠের দ্বারা বেনিফিট কী কী হয় আমরা দেখি। নাম্বার 1 হচ্ছে নীরব পাঠের দ্বারা বেশি পড়া কম সময়ে পড়া যায়, অর্থাৎ অনেকটা পড়া তাড়াতাড়ি পড়া যায়, নাম্বার 1 বেনিফিট। নাম্বার 2 হচ্ছে নীরব পাঠের দ্বারা আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি বিল্ড আপ হয়, অর্থাৎ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়। সরব পাঠের দ্বারা, অর্থাৎ সরব পাঠ মনে রাখবেন, জুড়ে পড়াকে সরব পাঠও বলা হয়। তো জুড়ে পড়ার দ্বারা আপনার কি হবে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে না, কিন্তু সাইলেন্ট রিডিংয়ের দ্বারা আপনার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। তারপরে আপনার অনেকটা পড়া কম সময়ের মধ্যে কভার হবে। তারপরে সাইলেন্ট রিডিংয়ের দ্বারা আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনার কি হবে, আপনার ভিড়ের মধ্যে পড়তে পারবেন যাতে আপনার অন্য কেউ ডিস্টার্ব হবে না। তো সাইলেন্ট রিডিং অ্যান্ড নীরব রিডিং অ্যান্ড আমরা জুড়ে পড়া তা দেখে নিলাম কি হতে পারে। তারপর দেখো আমরা নিবিড় পাঠ আর ব্যাপক অথবা বিস্তৃত পাঠ, এগুলি এত ইম্পর্টেন্ট, এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি এসেছিল বারবার, প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপার আপনারা দেখবেন। নিবিড় পাঠ কি অ্যান্ড ব্যাপক বিস্তৃত পাঠ কি। নিবিড় পাঠকে ইংলিশে বলা হয়
ইন্টেন্সিভ রিডিং। আর ব্যাপক অথবা বিস্তৃত পাঠ, কখনো ব্যাপক দিয়ে আসে কখনো বিস্তৃত পাঠ দিয়ে আসে, তাকে বলা হয় এক্সটেন্সিভ রিডিং। অর্থাৎ ইন্টেন্সিভ রিডিং হচ্ছে যখন পার্টিকুলার একটি বিষয়বস্তুকে ডিটেইলভাবে পড়ানো হয়, অর্থাৎ ইন দ্য ক্লাসরুমের মধ্যে ইন্টেন্সিভ পাঠ করা হয়। অর্থাৎ নিবিড় পাঠ হচ্ছে ক্লাসরুমের মধ্যে শিক্ষকের দ্বারা যখন একটি চ্যাপ্টারকে বা একটি বিষয়বস্তুকে ডিটেইলভাবে পড়ানো হয় তাকে বলা হয় নিবিড় পাঠ। এবং যখন কি করা হয় আউটডোরের মধ্যে, স্কুলের বাইরে যখন একজন ব্যক্তি বা একজন ছাত্র প্লেজারের জন্য, আনন্দ পাওয়ার জন্য যখন পড়াশোনা করে, অর্থাৎ কোনো পার্টিকুলার একাডেমিক এক্সামের জন্য না, অর্থাৎ আনন্দ পাওয়ার জন্য যা পড়াশোনা করে তাকে বলা হয় এক্সটেন্সিভ রিডিং বলতে পারেন। এবং বিস্তৃত পাঠ বা ব্যাপক পাঠ বলা হয়। যেমন নিউজ পেপার পড়া, মনে করেন এক্সামের মধ্যে আসলো একটি শিশু নিউজ পেপার পড়ছে, কি হবে? তা হবে ব্যাপক পাঠ হবে, নিবিড় পাঠ হবে, ব্যাপক পাঠ হবে, বিস্তৃত পাঠ হবে। অথবা বলা হয় যদি একটি শিশু গল্পের বই পড়ছে, গল্পের বই কোনো স্কুলের কোর্সের মধ্যে নেই, গল্পের বই নিয়ে ভূতের গল্পের বই, আমি ভূতের গল্পের বই বেশি পড়ি অনেক সময়, তো কি হলো যে ভূতের গল্প বই পড়ছে, তা হচ্ছে প্লেজারের জন্য, আনন্দ পাওয়ার জন্য পড়ছে, তা হচ্ছে ব্যাপক পাঠ বা বিস্তৃত পাঠ। মনে রাখবেন, বিস্তৃত পাঠ বা ব্যাপক পাঠ। আর যখন সে কি করবে স্কুলের মধ্যে, ক্লাসের মধ্যে তার ডিটেলস পাওয়ার জন্য একাডেমিক বুকগুলি পড়বে টিচারের টিচারের আন্ডারে, তখন তাকে বলা হবে নিবিড় পাঠ। তারপর হবে নির্দেশিত পাঠ অ্যান্ড সুখ পাঠ। আরও দুইটি পাঠ রয়েছে, পড়ার ধরন রয়েছে। নাম্বার 1 হচ্ছে নির্দেশিত পাঠ। নির্দেশিত পাঠ কি? নির্দেশিত পাঠ হচ্ছে ইংলিশে বলা হয় গাইডেড রিডিং। অর্থাৎ যখন শিক্ষক একটি বিষয়বস্তুকে পড়ানোর জন্য, পার্টিকুলার কোনো একটি বিষয়বস্তুকে পড়ানোর জন্য উনি সাথে থেকে একটি শিশুকে গাইড দিয়ে পড়াবেন। অর্থাৎ মনে করেন একটি চ্যাপ্টারের মধ্যে একটি শিশু অনেক হার্ড ওয়ার্ডস রয়েছে যেগুলি প্রনাউন্সিয়েশন করতে পারে না। শিক্ষক কী করলেন? দাঁড়িয়ে বললেন তুমি পড়ো, আমি দেখছি যে শব্দগুলি তুমি প্রনাউন্সিয়েশন করতে পারবে না, আমি বলে দেবো। তখন তা হচ্ছে গাইডেড রিডিং, গাইডেড পার্ট। অর্থাৎ শিক্ষক সাথে রয়েছেন এবং গাইড করে তাকে পড়াচ্ছেন। এবং পড়ার এই গাইডেড রিডিংয়ের দ্বারা কি হয়? একটি শিশুর কনফিডেন্স লেভেল বিল্ড আপ হয়, তারপরে একটি শিশুর ভ্রম শূন্যতা দূর হয়, একটি শিশুর স্পেলিং প্রনাউন্সিয়েশন ঠিক হয়। এগুলি হচ্ছে গাইডেড রিডিং। তারপরে হচ্ছে সুখ পাঠ। ইংলিশের মধ্যে আমরা অনেকটা 10-12টা রিডিংয়ের স্টাইল রয়েছে যেগুলি বাংলার মধ্যে আসে না, তাই নিয়ে আসলাম না। কিন্তু ইংলিশ সেকেন্ড ক্লাস হবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশের প্যাডাগজি 1 শট হবে, তখন এই ইংলিশের মধ্যে আপনি অনেকটা নিউ পয়েন্ট পাবেন। তাই ইংলিশের ক্লাসটাও ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি বেঙ্গলি নিয়ে থাকেন আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনার উর্দু হয়ে থাকে, তাহলেও আপনি ইংলিশের ক্লাসটি ওয়াচ করবেন, নেক্সট ক্লাসটি করা হবে। তো দেখেন সুখ পাঠ হচ্ছে কি? সুখ পাঠ যখন আমরা কি করি, সেম সুখ পাঠ অ্যান্ড ব্যাপক পাঠ সেমই হয়ে থাকে। অর্থাৎ সেম, যখন আমরা কোনো আনন্দের জন্য, মনে করেন আপনি ট্রেন গাড়িতে সফরে যাচ্ছেন, প্লেনের মধ্যে সফরে যাচ্ছেন, অনেক মানুষ বাথরুমে গিয়ে পড়াশোনা করে। আমি শুনেছি যে শাহরুখ খান অনেকটা 200 অব্দি বুক পড়ে নিয়েছেন শুধু বাথরুমে গিয়ে। অনেক মানুষ বইয়ের পোকা বলা হয়, অর্থাৎ শুধু বই নিয়ে ব্যস্ত থাকে, শুধু পড়াশোনা করতে ভালো পায়। তো এই জন্য মানুষ কী হয়, মনে করেন আপনি স্টেশনে বসে পড়াশোনা করছেন, তা কিন্তু আপনার প্লেজার হচ্ছে না, অর্থাৎ ব্যাপক রিডিং হচ্ছে না বা নিবিড় পাঠ হচ্ছে না, তা হচ্ছে সুখ পাঠ। আপনি নিজেকে সুখ ফিল করেন, আপনার ভালো লাগে তাই পড়ছেন, এগুলি হচ্ছে সুখ পাঠ। তো আমরা দেখলাম পড়ার ধরন কী কী রয়েছে, তা আমরা আলোচনা করে নিলাম। এখন আমরা দেখব শিক্ষণ শৈলী, অর্থাৎ টিচিংয়ের স্টাইল কী কী রয়েছে। অনেকটা স্টাইল এই জায়গায় নিয়ে এসেছি, প্রায় 8টা অবধি পর্যন্ত, 8টার বেশি। ইংলিশের মধ্যে প্রায় 15টিরও বেশি রয়েছে, তা আমরা ইংলিশের মধ্যে ক্লাসে আলোচনা করব। শিক্ষণ শৈলী অর্থাৎ টিচিং স্টাইল কী কী রয়েছে। নাম্বার 1 হচ্ছে আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি কি এক্সামের মধ্যে আসে? আমার একজন ডেয়ার, উনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে বলেছিলেন, অনেকটা পয়েন্ট দিয়েছিলেন যেগুলি আলোচনা করবেন। আমি এগুলি নিয়ে আসলাম এই বাংলার প্যাডাগজির মধ্যে। এগুলি এক্সামের মধ্যে আসে এবং বেশিরভাগ যারা ক্যান্ডিডেট রয়েছেন বা অ্যাপ্লিকেন্ট রয়েছেন মিস্টেক করে আসেন, এগুলি বুঝেন না, এই জন্য আসেন না। কেননা বাংলার কোনো গাইডেড এখনও অবধি পর্যন্ত প্রপারলি নেই। ওয়েস্ট বেঙ্গলের 1-2টি চ্যানেল রয়েছে যেগুলির মধ্যে তেমনটা সুন্দর করে উপস্থাপন করা হয় না, একদম একত্রিত করে সবগুলি পয়েন্ট একসাথে আলোচনা করা হয় না, আমি দেখেছি। এই জন্য আমি ভাবলাম সবগুলি একসাথে নিয়ে আসি যাতে সবার উপকার হয় এবং সবাই যাতে উপকৃত হতে পারে। এক্সামে গিয়ে ফিল করবেন আপনারা, যারা আপনারা ওয়াচ করছেন, আপনারা অন্যান্য যে চ্যানেল রয়েছে সিটেটের গাইড দেওয়া হয় আপনারা দেখবেন, তারপরে আমার চ্যানেলটি দেখবেন কীভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করি। এবং যেহেতু আপনার রিজন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলিতে বুঝলে আপনার বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। ম্যাটার করে না যে কে পড়াচ্ছেন, ম্যাটার করে যে কী পড়ানো হচ্ছে, কীভাবে পড়ানো হচ্ছে, তা আমি বুঝতে পারছি তা কি না, তা হচ্ছে ম্যাটার করে। আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি হচ্ছে
আমরা কি বলি ইন্ডাকটিভ মেথড অ্যান্ড ডিডাকটিভ মেথড ইংলিশের মধ্যে দেখবো। ইন্ডাকটিভ মেথড হচ্ছে আরোহী পদ্ধতি হচ্ছে যখন আমরা কোনো একটি চ্যাপ্টার পড়াতে যাব, বর্তমান এডুকেশন পলিসির মধ্যে আরোহী পদ্ধতি ইউজ করার জন্য বলা হয়েছে। অর্থাৎ যখন আপনি কোনো একটি চ্যাপ্টার কোনো একটি বিষয়বস্তু পড়াতে যাবেন তখন আপনি ফার্স্ট অফ অল কী করবেন, ফার্স্ট অফ অল আপনি উদাহরণ দিবেন, এক্সাম্পল দিয়ে যে পড়ানো হয়। অর্থাৎ আপনি একটি গ্রামারের মনে করেন একটি আপনি কী করলেন একটি ইংলিশের ল্যাঙ্গুয়েজের গ্রামারের বুক পড়াতে গেলেন, ব্যাকরণ পড়াতে গেলেন, যাওয়ার পর আপনি কী করলেন নাউন পড়াতে গেলেন। তো নাউন পড়ানোর সময় আপনি কী করলেন বাচ্চাদেরকে দাঁড়া করলেন, বললেন সবাই নিজ নিজ নাম বলো, ওরা নাম বললো, নাম বলার পর বললেন এই হচ্ছে নাউন। নাউন কি প্রথমে এক্সাম্পল দিলেন আপনি, তারপরে বললেন এই হচ্ছে নাউন। তো বাচ্চারা বুঝে গেল যে নাউন হচ্ছে নাম। তারপরে আপনি কি করলেন, তারপরে আপনি ডেস্ক বেঞ্চের নাম দিলেন, তারপরে আপনি নাউনের কাইন্ডসগুলি শেখালেন। ও এক্সাম্পল দিয়ে যে প্রথমে এক্সাম্পল তারপরে রুলস শেখানো হয়, এই পদ্ধতি, এই টিচিং পদ্ধতি, এই টিচিং মেথডকে বলা হয় আরোহী পদ্ধতি। আর অবরোহী পদ্ধতি হচ্ছে তার উল্টো। অর্থাৎ যখন অবরোহী পদ্ধতি হচ্ছে আগেরকার যুগে ইউজ করা হতো বা বর্তমান সময়ে গ্রামার পড়াতে গিয়ে অনেক টিচার তা ইউজ করে থাকেন। অর্থাৎ প্রথমে নিয়ম শেখানো হয়, নিয়মকানুন শেখানো হয়, তারপরে উদাহরণ দেওয়া হয়। অর্থাৎ ফার্স্ট অফ অল ম্যাথসের মধ্যে আমরা দেখে থাকি অনেক সময় কী করা হয়, ফার্স্টে কী করা হয় তাকে সূত্রগুলি শেখানো হয়, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আপনি শিখবেন, এ প্লাস বি হোল কিউবের সূত্র শিখবেন, মিন মিডিয়ান মোডের সূত্র শিখবেন, তারপরে গিয়ে অঙ্ক করবেন। অ্যাকচুয়াল আরোহী পদ্ধতিতে যদি শিক্ষা দান করা হয় তাহলে আরও ইজিলি বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে চলে আসে এবং ইজিলি বুঝতে পারে এবং সে তার মধ্যে ক্রিয়েটিভিটি চলে আসে, সে নিজে নিজে সলভ করতে পারবে। আর যখন নিজে নিজে সলভ করতে যাবে তখন ডেফিনেটলি তার নলেজ ইনক্রিজ হবে। অর্থাৎ আরোহী হচ্ছে প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপরে নিয়ম শেখানো হয়। আর অবরোহীর মধ্যে প্রথমে নিয়ম শেখানো হয়, তারপরে কি করা হয় তাকে উদাহরণ দেওয়া হয়। অর্থাৎ প্রথমে নিয়ম তারপরে উদাহরণ দেওয়া হয়। অর্থাৎ উর্দুর মধ্যে আসে, মনে রাখবেন, ইস্তেখরাজি অ্যান্ড ইস্তেকরাই তরিকা, ইস্তেখরাজি অ্যান্ড ইস্তেকরাই তরিকা উর্দুর মধ্যে আসে। যদি আপনারা বলেন, যদি কেউ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, যদি আপনার উর্দু প্যাডাগজির প্রয়োজন তাহলে আমাকে বলবেন কমেন্টে, আমি উর্দু প্যাডাগজি নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। আর হিন্দি, উর্দু, ইংলিশ, আসামি সবগুলি এক সেমই প্যাডাগজি, অর্থাৎ ট্রান্সলেট করে দিয়ে দেয়, ট্রান্সলেট করে দিয়ে দেয় প্যাডাগজি, ল্যাঙ্গুয়েজের প্যাডাগজি সেম। তারপরে আমরা তখন ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, এগুলি জানলাম। ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতিকে বলা হয় গ্রামার ট্রান্সলেশন মেথড। অর্থাৎ ট্রান্সলেট করে শেখানো হয়, ট্রান্সলেট করে শেখানো হয়। পূর্বকার সময় আমরা দেখেছি, আমরা যখন ছোটো ছিলাম, আমি যখন ছোটো ছিলাম, ক্লাসের মধ্যে কী করা হতো যে ট্রান্সলেট করানো শেখানো হতো, যে গরু আমাদেরকে দুধ দেয়, আমার দাদিমা প্রতিদিন বিকালে কী করেন দুধ পান করেন অথবা কোরআন শরীফ তেলাওয়াত করেন। এগুলি হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথডের একটি এক্সাম্পল। তো গ্রামার ট্রান্সলেশন মেথডের বৈশিষ্ট্য কী এক্সামের মধ্যে আসে, গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে ওল্ডেস্ট মেথড অফ টিচিং ল্যাঙ্গুয়েজ শেখানোর ওল্ডেস্ট মেথড হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। সেকেন্ড হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে মাদার টাঙ্গের প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ মাতৃভাষার বেশি প্রাধান্য দেওয়া হয়। তারপর হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে কমিউনিকেশন, অর্থাৎ লিসেনিং স্পিকিংয়ের গুরুত্ব দেওয়া হয় না, অর্থাৎ শ্রবণ অ্যান্ড কথনের গুরুত্ব দেওয়া হয় না, বেশি গুরুত্ব দেওয়া হয় রিডিং অ্যান্ড রাইটিংয়ের উপরে, বেশি গুরুত্ব দেওয়া হয়। এই দুই তিনটি বৈশিষ্ট্য ব্যাকরণ অনুবাদ পদ্ধতির মনে রাখবেন। তারপরে হচ্ছে ব্যাকরণ অনুবাদ পদ্ধতির মধ্যে মনে রাখবেন, কখনো এক্সামের মধ্যে আসে, ব্যাকরণ অনুবাদ পদ্ধতির মধ্যে আরোহী অবরোহী বোথ পদ্ধতি ইউজ করা হয়। তারপর হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি, যাকে ডাইরেক্ট মেথড বলা হয়, এক্সামের মধ্যে বারবার আসে। প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথডের একদম অপোজিট। অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডে মাতৃভাষা ইউজ করা হয়, মাদার টাং ইউজ করা হয়, কিন্তু প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতির মধ্যে কোনো মাতৃভাষা ইউজ করা হয় না, অর্থাৎ মাতৃভাষা ইউজ করা হয় না ডাইরেক্টলি। মনে করেন আপনি মিশনারি স্কুলে যদি যান, সেন্ট জোসেফ স্কুল রয়েছে, অনেক ভালো, আমি দেখেছি বদরপুরের মধ্যে মিশনারি স্কুল। তো স্কুলের মধ্যে যদি আপনি যান তখন দেখবেন যে কী করা হয়, বাচ্চাকে টার্গেট ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়, অর্থাৎ ডাইরেক্ট মেথড। টার্গেট ল্যাঙ্গুয়েজ কি, তার হচ্ছে ইংলিশ ডেভেলপমেন্ট করা, অর্থাৎ তাকে ইংলিশ কমিউনিকেট করতেই হবে ইংলিশে, অর্থাৎ তার কমিউনিকেট করতে হবে ইংলিশে। অর্থাৎ যারা শিক্ষক রয়েছেন ওদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হয়, এই দেখে যে ওনার স্পিকিংয়ের কোয়ালিটি রয়েছে কিনা, ইংলিশ কথা বলতে পারেন কিনা, তখন এগুলি হচ্ছে ডাইরেক্ট মেথড ইউজ করার জন্য। অর্থাৎ শিক্ষক যখন স্কুলে ক্লাসে যাবেন তখন গিয়ে তিনি লেকচার দিবেন, ভেরি গুড ইভিনিং এইভাবে লেকচার দিবেন, তখন উনি ইংলিশ বলবেন, তখন বাচ্চারা শুনে শিখে যাবে। অর্থাৎ
তারা লিসেনিংও হবে, স্পিকিংও হবে। অর্থাৎ সাইকোলজিক্যাল সিকোয়েন্স অফ ল্যাঙ্গুয়েজ স্কিলসের, ল্যাঙ্গুয়েজের যে সাইকোলজিক্যাল সিকোয়েন্স রয়েছে তা সম্পূর্ণ হলিস্টিকলি ডেভেলপমেন্ট হবে। এই জন্য তাকে বলা হয় ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডের মধ্যে মাদার টাং ইউজ করা হয় না। মনে রাখবেন ডাইরেক্ট মেথডের বৈশিষ্ট্য হচ্ছে মাদার টাং ইউজ করা হয় না। যে ল্যাঙ্গুয়েজটি পড়ানো হবে ওই ল্যাঙ্গুয়েজকে, অর্থাৎ যে টার্গেট ল্যাঙ্গুয়েজ রয়েছে, যে মনে করেন আপনি যদি ফ্রান্স ল্যাঙ্গুয়েজ শিখতে যান ওই ফ্রান্স দিয়েই পড়ানো হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে যান ইংলিশ দিয়েই পড়ানো হবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শিখতে যান, আমরা মাদার টাং বেঙ্গলি, আমরা মনে করি বেঙ্গলি বহুত ইজি, বেঙ্গলি কিন্তু বহুত টাফেস্ট একটি ল্যাঙ্গুয়েজ। অন্যান্য যে বা যারা মানুষ শিখে বা শিখতে যায়, শিখতে পারে কেউ, তো তাকে কী করতে হবে, এই মেথড ইউজ করলে ইজিলি শিখতে পারবে। আরও একটি তার বৈশিষ্ট্য হচ্ছে এই ডাইরেক্ট বা প্রত্যক্ষ মেথডের মধ্যে কি করা হয়, জোর দেওয়া হয় লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ের উপরে বেশি জোর দেওয়া হয়, রিডিং আর রাইটিংয়ের উপরে বেশি জোর দেওয়া হয় না, এবং গ্রামারের রুলসের উপরে বেশি জোর দেওয়া হয় না। আপনারা দেখবেন অনেক ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, যেমন সেন্ট্রাল পাবলিক স্কুল রয়েছে, আর অন্যান্য স্কুল রয়েছে, যে স্কুলের মধ্যে অনেক ছাত্ররা রয়েছে কি করে, ওরা পাস করে চলে যায়, কিন্তু অনেকে জিজ্ঞাসা করলে গ্রামারের রুলস জানে না, গ্রামার নিয়ে টেন্স জানে না, নারেশন জানে না, ভয়েস জানে না। আমি দেখেছি অনেক ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, কেননা ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে কী করা হয়, প্রত্যক্ষ মেথড ইউজ করা হয়, আর প্রত্যক্ষ মেথডের বৈশিষ্ট্য হচ্ছে লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়, গ্রামারের নিয়মের উপরে গুরুত্ব কম দেওয়া হয়। তারপরে আমরা দেখবো দ্বিভাষিক পদ্ধতি, বাইল্যাঙ্গুয়াল মেথড। দ্বিভাষিক পদ্ধতিকে বাইল্যাঙ্গুয়াল মেথড বলা হয়। ইংলিশের মধ্যে আমরা ব্রিফলি আলোচনা করব। দ্বিভাষিক পদ্ধতি বলা হয় যাকে স্যান্ডউইচ মেথডও বলা হয়। মনে রাখবেন এক্সামের মধ্যে আছে স্যান্ডউইচ মেথড। এই দ্বিভাষিক পদ্ধতির মধ্যে দুইটি ভাষা ইউজ করে শিক্ষাদান করা হয়, কিন্তু শিশু দুইটি ভাষা ইউজ করতে পারবে না, অর্থাৎ শিক্ষক দুইটি ভাষা ইউজ করেন। শিক্ষক কী করেন, ফার্স্ট অফ অল টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকেন, এবং সেকেন্ড হচ্ছে শিশুর যে মাতৃভাষা রয়েছে তা তিনি কখনো কোনো একটি পয়েন্টকে বোঝাতে গিয়ে ইউজ করে থাকেন। অর্থাৎ দ্বিভাষিক পদ্ধতির মধ্যে ফ্যাক্ট হচ্ছে দুইটি ভাষা ইউজ করা হয় ঠিকই, কিন্তু শিশু দুইটি ভাষা ইউজ করে না, শিশু একটি ভাষা ইউজ করে, এবং শিক্ষক বোঝাতে গিয়ে কখনো সামটাইমস তিনি কি করেন, তিনি শিশুদের ভাষা ইউজ করেন যাতে তাদেরকে বেটার আন্ডারস্ট্যান্ডিং করানো যায়। তারপর হচ্ছে শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি। এত ইম্পর্টেন্ট, এক্সামের মধ্যে বারবার এই পদ্ধতি থেকে আসে, শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি। এই শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতিকে বলা হয় অডিও ল্যাঙ্গুয়েজ মেথড অথবা আর্মি মেথড বলা হয়। এই মেথড কিন্তু লিমিটেড, মনে রাখবেন এই মেথডের নাম্বার ওয়ান ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটি হচ্ছে লিমিটেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বিস্তৃত নয়, লিমিটেড, একবারে লিমিটেড। দ্বিতীয়ত হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু পার্টিকুলার শব্দ শেখানো হয়, ওই শব্দ দিয়ে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটি আর্মি মেথড এই জন্য বলা হয়, কেননা আপনারা দেখবেন যখন আর্মিরা অ্যাম্বুজে চলে যায়, অর্থাৎ অ্যাম্বুজ বলতে ইংলিশ শব্দ, অ্যাম্বুজ অর্থ হচ্ছে উদ পাতিয়া বসা, অ্যাম্বুজের মিনস হচ্ছে উদ পাতিয়া বসা। অর্থাৎ যখন কি করে, যখন আমরা জানি যে আর্মিরা অনেকে যুদ্ধে চলে যায়, অনেক সময় কি করা হয়, অনেক উগ্রবাদী যারা রয়েছে তাদের মোকাবিলার জন্য চলে যায়, তখন কি করে তারা অ্যাম্বুজ করে। যখন অ্যাম্বুজে যায় তখন তাদেরকে শেখানো হয় এই ল্যাঙ্গুয়েজটি, শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি। এই ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, এবং এই ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্টিকুলার কিছু সাংকেতিক ল্যাঙ্গুয়েজ রয়েছে, ABCD EFG ওলা শেখানো হবে, এইভাবে শেখানো হবে। অর্থাৎ এগুলির পার্টিকুলার মিনিং রয়েছে, পার্টিকুলার ওয়ার্ডস তৈরি করা হয়, পার্টিকুলার মিনিং তৈরি করা হয়, এবং তাদের জন্য পার্টিকুলার ইউজ করা হয়, এবং লিমিটেড ল্যাঙ্গুয়েজ, এগুলি অন্য জায়গায় ইউজ করলে হবে না। আপনাকে শেখানো হলো ABCD, মনে করেন ABCD বললে ওই শব্দটি বুঝবে, বা অন্য একটি শব্দ দিয়ে দিল, হ্যাঁ, অথবা বললো আমি বাট বললে তুমি এই কথাটি বুঝবে। তো এই যখন আপনি বাজারে যাবেন, মার্কেটিংয়ে কমিউনিকেশন করবেন, যদি আপনি বাট বলেন তখন আপনার এই ল্যাঙ্গুয়েজটি ভ্যালুয়েবল হবে না, ইউজ হবে না, বুঝবে না মানুষরা। তো এগুলি হচ্ছে লিমিটেড ল্যাঙ্গুয়েজ, এবং তাকে বলা হয় অডিও ল্যাঙ্গুয়েজ মেথড, অলসো আর্মি মেথডও বলা হয়। অ্যান্ড অডিও ল্যাঙ্গুয়েজ মেথডের মধ্যে মনে রাখবেন এক্সামের মধ্যে আসে যে কোন মেথড, টিচিং মেথডের মধ্যে টোটালি মাতৃভাষা নিষিদ্ধ, অর্থাৎ টোটালি মাতৃভাষা নিষিদ্ধ হচ্ছে অডিও ল্যাঙ্গুয়েজ মেথডের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখব সামগ্রিক ভাষা পদ্ধতি। সামগ্রিক ভাষা পদ্ধতিকে বলা হয় হোল ল্যাঙ্গুয়েজ মেথড। হোল ল্যাঙ্গুয়েজ মেথড অর্থাৎ হোল ল্যাঙ্গুয়েজ মেথড কি, যে একটি ভাষাকে সমগ্র রূপে, অর্থাৎ একটি ভাষাকে হোলিস্টিক্যালি উপস্থাপন করা হয়। অর্থাৎ ক্লাসের মধ্যে যখন শিক্ষক কী করবেন, যখন এই শিক্ষক তার লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং তার সমগ্র দিক থেকে তাকে অবজার্ভ করে তাকে ল্যাঙ্গুয়েজ শেখাতে যাবেন, তখন তাকে বলা হয় হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। অ্যান্ড হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচের দ্বারা রিডিং স্কিলস ডেভেলপমেন্ট হয়, একটি শিশুর কনফিডেন্স লেভেল ডেভেলপমেন্ট হয়, একজন শিশু ভালো লিসেনার হয়ে ওঠে, একজন শিশু ভালো স্পিকার হয়ে ওঠে। মনে রাখবেন এক্সামের মধ্যে কখনো আসে যে একজন স্পিকারের বৈশিষ্ট্য কি, একজন স্পিকারের বৈশিষ্ট্য হচ্ছে উনি একজন গুড স্পিকার কাকে বলবেন, একজন গুড স্পিকার হচ্ছেন যিনি শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট কথা বলবেন। অর্থাৎ এক্সামের মধ্যে এসেছে বারবার, মনে রাখবেন যে গুড স্পিকারকে
গুড স্পিকারের বৈশিষ্ট্য হচ্ছে অপশন দিয়ে দিবে আপনাকে শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট পড়াবেন। এখন ভালো শিক্ষক হচ্ছেন যে উনি ক্লিয়ারলি বোঝাতে পারবেন, বুঝাবেন, এবং উনি কি করবেন, উনি বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জাস্চার পোস্টার দিয়ে ছাত্রদেরকে পড়াবেন। জাস্চার পোস্টার আমরা এই জায়গায় নিয়ে আলোচনা করব, দেখবেন টোটাল ফিজিক্যাল রেসপন্স বলা হয়, সমগ্র শারীরিক প্রতিক্রিয়া, এগুলি এক্সামের মধ্যে আসে, এটি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে দেখো পরিস্থিতিমূলক পদ্ধতিকে বলা হয় স্ট্রাকচারাল মেথড বলা হয়। স্ট্রাকচারাল মেথড অর্থাৎ কিছু পার্টিকুলার শব্দ, পার্টিকুলার সেন্টেন্স ইউজ করা হয়, শেখানো হয় শিশুদেরকে পার্টিকুলার পরিস্থিতির মধ্যে ইউজ করার জন্য। যেমন মনে করেন একজন শিশুকে শেখানো হলো ক্যান আই কাম ইন অ্যান্ড মে আই কাম ইন, বলা হলো ক্যান এর মেয়ের মধ্যে ডিফারেন্স শেখানোর জন্য দুইটি সেন্টেন্স শেখানো হলো, ক্যান আই কাম ইন অ্যান্ড মে আই কাম ইন। একজন শিক্ষক শিখিয়ে দিলেন যখন আপনি কোনো আপনার নিজে থেকে বড় অথবা শিক্ষক হবেন তাকে রেসপেক্ট দেওয়ার জন্য মে ইউজ করবেন, যে মে আই কাম ইন স্যার, যে আমি কি ভিতরে আসতে পারি দয়া করে। যখন কোনো ফ্রেন্ডস হতে পারে, জুনিয়র হতে পারে, তখন ক্যান ইউজ করতে পারো, ক্যান আই কাম ইন বলতে পারো, ক্যান আই গো বলতে পারো, হ্যাঁ ক্যান আই শেয়ার বলতে পারো, ক্যান আই হেল্প বলতে পারো, এগুলো ইউজ করা যেতে পারে। তো আমরা যখন কি করি, এখন অবধি পর্যন্ত আমরা ইউজ করে থাকি, তখন আমরা কোনো একজন শিক্ষকের সাথে আমরা কথা বলতে যাই, যখন আমরা কি বলে মে ইউ হেল্প মি স্যার, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন স্যার, আপনার সময় কি রয়েছে। আর যখন আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কথা বলতে যাই, তখন আমরা কি বলি, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমার কি বা হোয়াট ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কি হেল্প করতে পারি, অথবা এইভাবে আমরা কথা বলে থাকি। তো এই ধরনের পার্টিকুলার সেন্টেন্স পার্টিকুলার সিচুয়েশনে ইউজ করার জন্য যে মেথড ইউজ করে শেখানো হয় তাকে বলা হয় পরিস্থিতিমূলক পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি। তারপরে আমরা দেখবো কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে। কোড মিক্সিং, কোড সুইচিং, মোস্ট ইম্পর্টেন্ট। আসামিসের মধ্যে আসে, উর্দুর মধ্যে আসে, অ্যান্ড অলসো বেঙ্গলি ইংলিশের মধ্যে আসে। কোড মিক্সিং বলতে আমরা বুঝতে পারলাম যে কোড মিক্স আপ করে কথা বলা, অর্থাৎ অনেকটা ভাষাকে একত্রিত করে কথা বলা। আমি বলি বেশিরভাগ মানুষ, 1-2 জন বাদ দিয়ে বেশিরভাগ মানুষ কী করে, অনেকটা ল্যাঙ্গুয়েজকে একত্রিত করে কথা বলে। পার্টিকুলারলি আমরা দেখবেন আপনারা যে কী করে ইংলিশের শব্দ নিয়ে আসে, বেঙ্গলি শব্দ নিয়ে আসে, কখনো হিন্দি শব্দ নিয়ে আসে, এগুলি হচ্ছে কোড মিক্সিং। ভালো করে বুঝবেন, কোড মিক্সিং হচ্ছে একটি সেন্টেন্সের মধ্যে, একটি কথার মধ্যে আপনি 2-3টি ভাষা বা একটির অধিক ভাষাকে ইউজ করাকে বলা হয় কোড মিক্সিং। ঠিক আছে, আমি মনে করেন আমি বললাম যে আজকে আমার মনটা তেমন ভালো না, অথবা আমি বললাম যেমন আজকে আমার গুড ফিল হচ্ছে না, বা গুড ফিল হচ্ছে না, ভালো ফিল হচ্ছে না, আজকে আমার ভালো ফিল হচ্ছে না, ফিলটা ইংলিশ শব্দ নিয়ে আসলাম, অর্থাৎ কোড মিক্সিং আমি করেছি। আমি আরও বলতে পারি যে আজকে আমার বোর ফিল হচ্ছে, বোরটা হচ্ছে ইংলিশ শব্দ নিয়ে আসলাম, তা হচ্ছে কোড মিক্সিং হয়েছে। অর্থাৎ কখন আমরা বলতে পারি কি আমি তোমাকে কি হেল্প করতে পারি, তো আদাটা আমি হাফ বেঙ্গলি বলেছি, হেল্প শব্দটা ইংলিশ নিয়ে এসেছি। অর্থাৎ একই সেন্টেন্সের মধ্যে যখন আমরা একের অধিক ল্যাঙ্গুয়েজ ইউজ করি তখন তাকে বলা হয় কোড মিক্সিং। আর কোড সুইচিং হচ্ছে যখন আমরা একই ভাষার মধ্যে যখন আমরা কমিউনিকেশন করতে যাই তখন 2টি অথবা তার অধিক ল্যাঙ্গুয়েজকে আমরা ইউজ করে থাকি। যেমন আমি বললাম আজকে আমার খুব তৃষার্ত পেয়েছে, আমি খুব আজকে পিপাসিত, ক্যান ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস জল দিতে পারেন। অর্থাৎ আমি একটি সেন্টেন্স বলেছি, ফার্স্ট সেন্টেন্স হচ্ছে আমি খুব পিপাসিত, আজকে আমার খুব পিপাসা লেগেছে, ক্যান ইউ গিভ মি অথবা মে ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস জল দিতে পারেন। বাদর সেন্টেন্সটি, নেক্সট সেন্টেন্সটি আমি টোটাল সেন্টেন্সে ইংলিশ ইউজ করেছি, অর্থাৎ 2টি ভাষা ইউজ করেছি, তাকে বলা হয় কোড সুইচিং। আবারও বলে দিই কোড সুইচিং কি, যে আপনি যখন সম্পূর্ণ একটি সেন্টেন্স বাংলা ইউজ করবেন আর একটি সেন্টেন্স ইংলিশ ইউজ করবেন, অর্থাৎ 2টি ভাষা থেকে 2টি সেন্টেন্স ইউজ করলেন একই কমিউনিকেশনের ভিতরে, তখন তাকে বলা হয় কোড সুইচিং। আর যখন আপনি একই সেন্টেন্সের ভিতরে একের বেশি ভাষা ইউজ করবেন তখন তাকে বলা হয় কোড মিক্সিং। তারপর হচ্ছে টোটাল ফিজিক্যাল রেসপন্স, যাকে টিআরপি বলা হয়, টিআরপি অর্থাৎ টোটাল ফিজিক্যাল রেসপন্স। টোটাল ফিজিক্যাল রেসপন্সকে বাংলাতে বলা হয়, বাংলার মধ্যে আসে কিভাবে আসে কি বলা হয়, তাকে বলা হয় সমগ্র শারীরিক প্রতিক্রিয়া। অর্থাৎ যখন একজন শিক্ষক পড়াতে যাবেন, পড়াতে গিয়ে যখন উনি বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন অথবা উনি কী করেন, উনি জাস্টার পোস্টার ইউজ করেন। একটি শিশুকে কী করলেন, যে টুইঙ্কিল লিটল স্টার পড়ালেন, হাই অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, এভাবে পড়ালেন। তো কী করলেন, উনি ওই যে বডি ল্যাঙ্গুয়েজটি ইউজ করেছেন তাকে বলা হয় টোটাল ফিজিক্যাল রেসপন্স। অর্থাৎ শারীরিক প্রতিক্রিয়ার দ্বারা যখন একজন শিক্ষক টিচিং করতে যাবেন, সে বাচ্চাদেরকে বোঝাবেন, তখন তাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, বাচ্চারা এনজয়ের সাথে পড়াশোনা করবে, ডান্সিং করে পড়াশোনা করবে। অনেক জায়গায় দেখেছেন যে
কি করে ট্রেনিং দেওয়া হয় শিক্ষকদেরকে, কীভাবে বাচ্চাদের সাথে ট্রেড করে করে ডান্সিং করে করে রাইমসগুলি শেখাবেন, পোয়েমগুলি কীভাবে শেখাবেন। আমাদের প্রিন্সিপাল স্যার, উনি আমাদের বিএড কলেজের প্রিন্সিপাল স্যার, উনি অনেক সুন্দর করে একটি পোয়েম শিখিয়েছিলেন যে কীভাবে প্লেওয়ে মেথড দিয়ে বাচ্চাদেরকে শেখাবেন, এইভাবে খেলাধুলা করে করে শিখবে। টোটাল ফিজিক্যাল রেসপন্স, বা কখনও আপনি বলতে পারেন বাচ্চাদেরকে ইয়োগা করিয়ে করিয়ে শেখাতে পারেন, 1 2 3 4 শেখাতে পারেন, যে কোনো বস্তু শেখাতে পারেন, তাকে বলা হয় টোটাল ফিজিক্যাল রেসপন্স। অর্থাৎ আলটিমেট কথা হচ্ছে যে যখন আপনি ফিজিক্যাল রেসপন্স দিয়ে বাচ্চাদেরকে শেখাবেন, তাকে বলা হয় টোটাল ফিজিক্যাল রেসপন্স। তারপর হচ্ছে বাংলাতে বলা হয় সমগ্র শারীরিক প্রতিক্রিয়া। তারপর হচ্ছে LAC, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। এক্সামের মধ্যে আসে, এত ইম্পর্টেন্ট পয়েন্ট ভালো করে বুঝবেন। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম কি? অর্থাৎ ল্যাঙ্গুয়েজের দ্বারা অন্য একটি সাবজেক্টকে পড়ানো। অর্থাৎ আপনি মনে করেন আমরা দেখে থাকি পার্টিকুলারলি ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে এইভাবে হয় যে ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে কী হয়, ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে তো ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটি সাবজেক্ট রয়েছে, ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়। কিন্তু অন্যান্য যে সাবজেক্টসগুলি রয়েছে, ম্যাথস রয়েছে তাকে ইংলিশে পড়ানো হয়, ইংলিশ ভাষা স্কুলে পড়ানো হয়, হিস্ট্রি রয়েছে ইংলিশে পড়ানো হয়, EVS রয়েছে, যে কোনো সাবজেক্ট রয়েছে তাহলে বাংলা বাদ দিয়ে বাকি সব সাবজেক্টগুলোকে ইংলিশে পড়ানো হয়। তা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। অর্থাৎ আপনি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে অথবা বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করে বাকি সাবজেক্টকে ইউজ করলেন। বাংলা মিডিয়াম স্কুলে আপনারা দেখবেন কী করা হয়, বাংলা একটি ভাষা, বাংলা ল্যাঙ্গুয়েজটি একটি ভাষা, বাংলা সাবজেক্ট ইউজ করা হয়, কিন্তু বিজ্ঞান পড়ানো হয়, পরিবেশ পড়ানো হয়, বাংলা ল্যাঙ্গুয়েজকে ইউজ করে পড়ানো হয়। অর্থাৎ পরিবেশের কোনো ভাষা নেই, বিজ্ঞানের কোনো ভাষা নেই, সোশ্যাল সায়েন্সের কোনো ভাষা নেই, এইভাবে ইউজ করে একটি ভাষাকে ইউজ করে পড়ানো হয়, তখন এই সিস্টেমকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। তারপরে আমরা দেখব BICS, অর্থাৎ বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস। মনে রাখবেন, বেসিক, B ফর বেসিক, I ফর ইন্টারপার্সোনাল, C ফর কমিউনিকেশন অ্যান্ড S ফর স্কিল। অর্থাৎ বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস হচ্ছে যখন আমরা আমাদের মনের ভাব, আমাদের মনের ফিলিংসগুলি এক্সপ্রেস করতে যাই এবং অন্যের সাথে আমাদের মনের ভাবকে আদান প্রদান করে থাকি, ওই পন্থাকে, ওই সিস্টেমকে, ওই কৌশলকে বলা হয় বেসিক ইন্টারপার্সোনাল স্কিল। আপনি বলতে পারেন ডে টু ডে লাইফের মধ্যে আমরা যে কথা বলে থাকি তাও হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল স্কিলস। অর্থাৎ আমরা কি করি, অন্য মানুষের সাথে কি করি, ইন্টারপার্সোনাল, ইন্টার CDBর মধ্যে পড়েছিলাম, ইন্ট্রা হচ্ছে নিজের মধ্যে আর ইন্টার হচ্ছে অপর। অর্থাৎ আমরা যখন কানেক্টেড করি অন্য মানুষকে কমিউনিকেশনের দ্বারা অন্যের সাথে, তখন তাকে এই স্কিলকে বলা হয় বেসিক ইন্টারপার্সোনাল স্কিলস। আর শেষ হচ্ছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হচ্ছে স্কুলের মাঠের মধ্যে কোনো একটি বিশেষ সাবজেক্টকে পড়াতে গিয়ে একজন শিক্ষক যে যাতে হোলিস্টিক ডেভেলপমেন্ট হয় এই দিক থেকে দেখে, অর্থাৎ তার কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, একাডেমিক পারফরমেন্সের সাথে যুক্ত করে তার কগনিটিভ ডেভেলপমেন্ট করা হয় এবং সাথে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হয়, ল্যাঙ্গুয়েজের মধ্যে দক্ষ হয়ে ওঠে। এই টোটাল প্রসেসকে বলা হয় কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। অর্থাৎ বলতে পারেন স্কুলের মধ্যে গিয়ে বুক পড়ানো, বুক পড়লে বুক থেকে কী হবে, তার নলেজ গেদার হবে, তার কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, একাডেমিক লাভ হবে, তার ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রফিসিয়েন্সি আসবে, ল্যাঙ্গুয়েজের উপরে দক্ষ হয়ে উঠবে। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং আজকের ক্লাসটি এত ইম্পর্টেন্ট ক্লাস, আপনি বেঙ্গলি প্যাডাগজির জন্য এই ক্লাসে যদি বুঝে যান আর কোনো ডাউট থাকবে না। নেক্সট ইংলিশ প্যাডাগজি নিয়ে ক্লাস নিয়ে আসবো। ইংলিশ প্যাডাগজির মধ্যে অনেকটা পয়েন্ট নিউ রয়েছে, এগুলি দেখবেন, এগুলি আলোচনা করব এবং প্যাডাগজি ক্লিয়ার হয়ে যাবে। আরও কয়েকটি কথা বলি, যেমন নম চমস্কি আমরা পড়েছি CDBর মধ্যে, তার ল্যাঙ্গুয়েজের মধ্যে আসে, মনে রাখবেন। নম চমস্কি কী দিয়েছিলেন, LED দিয়েছিলেন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। উনি বলেছিলেন হিউম্যান বেবির মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস রয়েছে, তা 5 বছর অবধি পর্যন্ত অ্যাক্টিভলি কাজ করে এবং তা ইনিট এবিলিটি রয়েছে, সে কী করে সে জেনারেট করে শিখে। তিনি দিয়েছিলেন GG গ্রামার, জেনারেটিভ গ্রামার অ্যান্ড UG দিয়েছিলেন ইউনিভার্সাল গ্রামার। তা আলোচনা করেছি ব্রিফলি, এলাবোরেটলি, প্রিভিয়াস ক্লাসগুলিতে গিয়ে দেখে নেবেন, CDBর ক্লাসে এগুলি আলোচনা করেছি। তারপরে হচ্ছে আমরা দেখবো স্টেফেন কার্সন থেকে এক্সামে আসে, তা ইংলিশ ক্লাসের মধ্যে আলোচনা করব। তারপরে রয়েছেন বাইগোর্স্কি থেকে দেখেছি, বাইগোর্স্কি কী বলেছেন, একটি শিশুর উনি বলেছেন ফার্স্টে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, তারপরে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, কিন্তু ওই জায়গায় পিয়াজেট বলেছেন যে একটি শিশুর ফার্স্টে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, তারপর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়। এইভাবে বাইগোর্স্কি ল্যাঙ্গুয়েজের 3টি পার্ট দিয়েছেন, যে ফার্স্ট হচ্ছে প্রাইভেট স্পিচ, তারপরে সোশ্যাল স্পিচ, সেকেন্ড হচ্ছে প্রাইভেট স্পিচ, আর হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। সোশ্যাল স্পিচ হচ্ছে যখন একটি শিশু কথা বলতে শুরু করে অন্যদের সাথে কথা বলে, তা হচ্ছে সোশ্যাল স্পিচ, যখন আর্লি এজের মধ্যে থাকে। তারপর হচ্ছে প্রাইভেট স্পিচ, অর্থাৎ সে নিজেকে রেগুলেট করার জন্য, অর্থাৎ তার
পড়াকে মনিটর করার জন্য যে কথা বলে থাকে লাউডলি, কোনো একটি কাজকে নিজে নিজে রেগুলেট করার জন্য কাজ করে থাকে। যেমন একটি পেন একটি পাজল যখন অ্যারেঞ্জমেন্ট করতে যায় তখন সে বলে আমার এই পার্টটি কোথায়, এই পার্টটি কোথায়, এইভাবে নিজের সাথে কথা বলে তাকে বলা হয় প্রাইভেট স্পিচ। এবং যখন সে নিজের মনে মনে কল্পনা করে কথা বলে, নিজের কোনো পরিকল্পনা তৈরি করে, তাকে বলা হয় সাইলেন্ট ইনার স্পিচ। এবং ভাইগোটস্কি তারপর পিয়াজেট দিয়েছিলেন ইগোসেন্ট্রিক স্পিচ। এরপর ইগোসেন্ট্রিক স্পিচ দিয়েছিলেন যে একটি শিশু ওই প্রাইভেট স্পিচকে ইগোসেন্ট্রিক, ভাইগোটস্কির প্রাইভেট স্পিচকে অ্যাকর্ডিং টু পিয়াজেট বলেছেন ইগোসেন্ট্রিক স্পিচ। অর্থাৎ ইগোসেন্ট্রিক স্পিচ কি একটু শিশু মনে করে যে আমি যা থিঙ্কিং করি আমার আশপাশের সারাউন্ডিং মানুষরাও সব কিছু থিঙ্কিং করে। তো এগুলি আমরা আলোচনা করেছি অলরেডি এলাবোরেটলি। সিডিবির ক্লাস 12টি হয়েছে, 12টির মধ্যে অনেকটা ক্লাসের মধ্যে এগুলি নিয়ে আলোচনা করেছি। তারপরে প্রফেসর স্মিথ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কীভাবে হয় একটি শিশুর জন্মের পর কী করে কান্না, তারপর কী হবে তার কুইং, তারপরে বাবলিং, তারপরে ওয়ান ওয়ার্ডস, তারপরে টেলিগ্রাফিক স্পিচ, তারপরে হচ্ছে তার 272টি শব্দ ডেভেলপমেন্ট হয়। তারপরে এইভাবে 800, এরপরে 1500, তারপরে 2000, তারপরে 2500, এইভাবে ওয়ার্ডস ডেভেলপমেন্ট হয়। এগুলি আমরা দেখেছি, এগুলি আমরা অন্যান্য ক্লাসের মধ্যে অলরেডি কমপ্লিট করে নিয়েছি, এগুলি আলোচনা করার প্রয়োজন নেই, কমপ্লিট হয়ে গিয়েছে। এবং আরও বলে দিই এক্সামের মধ্যে ল্যাঙ্গুয়েজের প্যাডাগজির মধ্যে আসে, যেমন এনসিএফ থেকে আসে, তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড লার্নিং থেকে আসে, এগুলি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এনসিএফ হয়ে গিয়েছে, ইন্টিগ্রেটেড লার্নিং হয়ে গিয়েছে। তারপর আরও পয়েন্ট রয়েছে যেগুলি আমি যখন পড়িয়েছিলাম এসেনশিয়াল প্যাডাগজিক্যাল ইস্যু বলে 11 নম্বর ক্লাস দিয়েছিলাম, এই আপনারা বলতে পারেন সিডিপির ওই ক্লাসের মধ্যে এগুলি সবগুলি ব্রিফলি এলাবোরেটলি আলোচনা করা হয়েছে। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। আর আপনি যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যখন আমি ক্লাস আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং নেক্সট সিটেটের ক্লাস যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের একদম ইন ফুল সুইং, একদম ফুল দমে শুরু করব। ডেইলি সকাল বিকাল ক্লাস আপলোড হবে এবং এক্সামের পূর্বে সম্পূর্ণ সিলেবাস কভার করার চেষ্টা করব। অ্যাকর্ডিং টু অ্যানালাইজ করে আমরা যা পয়েন্ট পেয়েছিলাম, যা টপিক পেয়েছিলাম, তা জিকের হতে পারে, এসএসটি হতে পারে, ইংলিশ হতে পারে, তারপরে ম্যাথস হতে পারে, অ্যান্ড রিজনিং হতে পারে, প্রত্যেকটি সাবজেক্টের অ্যানালাইজ করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা আলোচনা করব এবং কভার করার চেষ্টা করব। আপনারা সবাই যেহেতু অনেক আমাকে সাপোর্ট করেছেন, আজকে অনলি মাত্র 2 to 3 উইকস হয়েছে, এর মধ্যে আপনারা প্রায় 850 অবধি আপনাকে জয়েন করেছেন এবং ক্লাসও পছন্দ করেছেন। যদি আপনার কোনো ডাউট থাকে আপনি কমেন্ট করবেন, আমি কমেন্ট অনুসারে নেক্সট ভিডিও তৈরি করব, ক্লাস তৈরি করব। এবং যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।